আমরা সাজাদ ভাই এবার লাইভ হয়েছে মানে শুরু করবো। স্যার একটু দাঁড়ান, শুরু করতেছি। লাইভ একটু সময় নিচ্ছে। আচ্ছা ঠিক আছে। স্যার, আপনি শুরু করতে পারেন। ঠিক আছে। আচ্ছা। আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সকাল সবাইকে। আহ, আজকে সিন্যাপসের ক্যারিয়ার টকে আমাদের আজকে বিষয় রেডিওলজি অ্যান্ড ইমেজিং। এই সাবজেক্টে আমাদের অনেকেরই কৌতূহল রয়েছে এবং অনেকে ক্যারিয়ার করতে চান এবং অনেকেরই প্রশ্ন আছে বিভিন্ন। আজকে আপনাদের আহ, সকল প্রশ্ন যতটুকু সম্ভব এবং যতটুকু সম্ভব আপনাদের কৌতূহল মেটানোর চেষ্টা ইনশাল্লাহ আমরা করব। আজকে আপনাদের সঙ্গে আমি আছি ডক্টর মোহাম্মদ নাজমুস সাকিব। আমি এমবিবিএস করেছি ঢাকা মেডিকেল কলেজ থেকে এবং 37 বিসিএস জয়েন করি এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে রেডিওলজি অ্যান্ড ইমেজিং এ এফসিপিএস ট্রেনি হিসেবে আছি। আমার সঙ্গে আরো একজন সিনাপসের মেন্টর রয়েছেন, ডক্টর তাসনিয়া। উনি আপনাদের সঙ্গে ইনশাল্লাহ আলাপ করবেন। তো আজকে আমাদের যেসব বিষয়গুলো নিয়ে আলাপ হবে সেগুলো নিয়ে আমরা একটু প্রথমে একটু এক ঝলক দেখে নিই। প্রথমে আমরা রেডিওলজিতে ক্যারিয়ার অপরচুনিটি কেমন আছে, মানে কি কি আছে এগুলো আমরা দেখবো। তার আগে আমরা আসলে একটা চুজ করবো যে আমরা কিভাবে একটা ক্যারিয়ার গোলকে আমরা সাজাতে পারি, কিভাবে ক্যারিয়ারটা চুজ চুজ আমরা করতে পারি, কোন কোন ফ্যাক্টর গুলোকে চিন্তা করে। আহ আর আমরা যদি রেডিওলজিতে ক্যারিয়ার করতে চাই সেক্ষেত্রে কি কি প্রস এন্ড কনস আছে, বিশেষ করে এফসিপিএস যদি আমরা দিতে চাই, এমডি দিতে চাই, সেক্ষেত্রে কোনটার সুবিধা অসুবিধা কেমন, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো সংক্ষেপে। এছাড়া আমরা এফসিপিএস পার্ট ওয়ান এক্সাম সিস্টেম সম্পর্কে ডক্টর তাসনিয়া তিনি বিস্তারিত আলোচনা করবেন কারিকুলাম নিয়ে এবং আমাদের কিছু সাকসেস হিস্টরি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। প্রথমেই আমরা ক্যারিয়ার গোল হিসেবে আমরা কোন কোন ফ্যাক্টর গুলো আমরা মাথায় রাখবো। আমরা সচরাচর ক্যারিয়ারটাকে সেভাবেই সাজাতে চাই যেটা আমাদের অনেকগুলো স্যাটিসফ্যাকশনের বিষয় মাথায় নিয়ে আসে। এক নম্বর হলো যে আপনার সেই বিষয়ে উপর আপনার আহ, কতটুকু প্যাশন আছে এবং ওই বিষয়টাতে আপনি ক্যারিয়ার করে আপনি ফিনান্সিয়ালি, আপনি আহ, সম্মানের দিক থেকে আপনাকে নিজেকে কতটা উচ্চ পর্যায়ে আপনি দেখতে পারছেন, সেই বিষয়গুলো তো অবশ্যই মাথায় থাকে। তো এ জেনারেলাইজড আমরা যখন একটা নির্দিষ্ট সাবজেক্টকে আমরা ক্যারিয়ার হিসেবে দেখবো তখন আমরা প্রথমেই দেখবো যে ওর সেইটার মধ্যে প্রতিযোগিতা কেমন। সেই প্রতিযোগিতা হতে পারে যখন আপনি সেই
স্পেশালিটি বা সাব স্পেশালিটি বা সুপার স্পেশালিটিতে আপনি যখন প্রস্তুতি নিচ্ছেন, তখনই আপনার প্রতিযোগিতা কেমন। 2 নম্বর হলো যে সেইটাতে আপনি যখন আহ কোনো একটা ডিগ্রি নিয়ে ফেলবেন এবং সেক্ষেত্রে আপনি যখন বিশেষজ্ঞ হয়ে যাবেন, তখন আপনি আপনার ওয়ার্কিং ফিল্ডে এইটার আহ, তখন আবার প্রতিযোগিতা কেমন আছে। আর এখন আপনি এই মুহূর্তে আপনি যদি ডিসিশন নিতে চান, যারা সদ্য এমবিবিএস পাশ করেছেন বা ইন্টার্নশিপ করছেন, আম, বা যারা এখনো পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নেননি, তাদের জন্য আপনি যদি সামনেই জানুয়ারিতে বা সামনে জুলাইতে আপনি পরীক্ষা দিতে চান, যে কোনো পরীক্ষা, বা মার্চের ডিপ্লোমা কিংবা নভেম্বরে রেসিডেন্সি দিতে চান, সেক্ষেত্রে আপনার প্রস্তুতিটা কেমন? যদি এরকম হয় যে আপনি বিএমইউর আন্ডারে কোনো কোর্সে যেতে চান, সেই ক্ষেত্রে সেই কোর্সের প্রত্যেকটা ইনস্টিটিউট ও সিট সংখ্যা কেমন, এবং যে ইনস্টিটিউট গুলোতে আপনার ট্রেনিং ইনস্টিটিউট, সেগুলোর লোকেশন গুলো কোথায় অবস্থিত, এটা খুব ইম্পর্টেন্ট। সাপোজ আপনি যদি এরকম হয় আপনার একই সাথে আপনার আম, পরিবারের চাওয়াটাও অবশ্যই অনেক সময় মাথায় রাখতে হয়। যদিও সবসময় মানে যদি পরিবার ওইভাবে আপনার প্রতি কনসার্ন বা না থাকে, বা মেডিকেল মানে কি পরিবারের যারা আছেন তারা যদি মেডিকেল ব্যাকগ্রাউন্ডে না হয়ে থাকেন, সেক্ষেত্রে তারা হয়তো বা একটা বিষয় মাথায় রাখে। আবার অনেক সময় দেখা যায় যে ফ্যামিলি, বাবা মা ডক্টর, তারপরেও দেখা যায় তারা দেখা যায় যে যে বিষয়ে তারা স্পেশালাইজেশন আছে, অনেক হয়তো চিন্তা করে যে তার সন্তানও সে বিষয়ে যাবে। আপনার চাওয়াটা অনেক সময় তারা পাত্তা নাও দিতে পারে। তারপরে পরিবার চাওয়ার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আম, এছাড়া আছে বর্তমান আপনি বা আমাদের দেশে এই সাবজেক্টের ভবিষ্যৎটা কেমন, বা বর্তমানের অবস্থা কেমন, এই দুইটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। হুম, যদি দেখা যায় আপনি আপনি যদি সবগুলো বিষয় মাথায় রেখে আপনার ক্যারিয়ারটা চুজ করেন, ওয়াইজলি চুজ করেন, তা সেক্ষেত্রে আপনার আম, আপনি যেই সাবজেক্টই হোক না কেন, সেটাতে আপনার সাকসেস হবার সম্ভাবনা বেশি। সাকসেস বলতে অন্তত আপনার নিজের স্যাটিসফ্যাকশন, যে না আমি এইটাকে আমার ক্যারিয়ার হিসেবে চুজ করে আমি ভুল করিনি, এই রিয়েলাইজেশনটা আসার সম্ভাবনা বেশি। এর সাথে অবশ্যই আপনার প্যাশনটা তো অবশ্যই থাকবে, কিন্তু প্যাশনের কথা চিন্তা করে অনেকেই দেখা যায় যে ভুল সাবজেক্টে আপনার ক্যারিয়ার করে। আবার অনেক সময় দেখা যায় যে আপনি আহ, আহ, একটা যে কোনো একটা বিষয়, অনেকের এরকম একটা চিন্তা থাকে যে অনেকদিন আমি পরীক্ষা দিই নাই, বা আমার হয়তো বয়স হয়ে যাচ্ছে, আমি দ্রুত একটা সাবজেক্টে চান্স পাইলেই হলো, কারণ আমার এই চান্স পাওয়াটার উপরে আমার একটা মান সম্মানের একটা ব্যাপার, এরকম অনেকের চিন্তা করে। আম, তো সেই ক্ষেত্রে যে কোনো একটা সাবজেক্টে যখন আপনি ঢুকবেন, তারপরে দেখবেন যে ওইটার অবস্থাটা আসলে আমাদের দেশের প্রেক্ষিতে অতটা ভালো না, তখন কিন্তু আপনি বড় একটা বিপদে পড়ে যাবেন। এবং অনেকেই দেখা যায় যে এই কোর্সের মাঝপথে কোর্স আউট হয়ে যাবে, সেটা তার পারফরমেন্সের কারণেও, অথবা তার আহ, ভালো লাগাটা তৈরি হতে পারে না, সেখানে নিজে থেকেই সেই কোর্সটা বাদ দিয়ে দিতে বাধ্য হন। এরকম বেশ কিছু ডক্টরকে আমরা পেয়েছি। সুতরাং সবকিছু আপনাকে একটু ওয়াইজলি চিন্তা করতে হবে, আপনাকে একটু দূরদৃষ্টি সম্পন্ন হওয়ার চেষ্টা করতে হবে। আর তারপরে যদি আপনার মনে হয় যে না আমি আহ, এই যে এখনো ডিসিশন নিতে পারছি না, ইনডিসিশনে ভুগছি, সেই ক্ষেত্রে আহ, আপনার পছন্দের সাবজেক্টে, অথবা আপনি মোটামুটি একটা প্রাইমারিলি সিলেক্ট করছেন এরকম একাধিক সাবজেক্ট যদি হয়, তাদের সেই বিষয়ের যারা ট্রাস্টওয়ার্দি চিকিৎসক আছেন, তাদের সঙ্গে আপনি অবশ্যই আলোচনা করবেন। তো এখন যদি আমি রেডিওলজি অ্যান্ড ইমেজিং কে আপনার মনে হয় যে এটাতে আমি ক্যারিয়ার করতে চাই, সেই ক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন চলে আসে, যেটা আমাদেরকে বিভিন্ন সময়ে নতুন যারা ডক্টর আছেন তারা করে থাকেন। তো এই কমন কতগুলো ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনের বিষয়ে আপনাদের সঙ্গে আলাপ করেছি। 1 নম্বর প্রশ্ন, সবচেয়ে কমন, যেটা অবশ্যই আপনার ক্যারিয়ারের জন্য দরকার, সেটা হলো বাংলাদেশে আসলে রেডিওলজি অ্যান্ড ইমেজিং এর ভবিষ্যৎ কেমন। এটার উত্তরটা হলো যে বাংলাদেশের প্রেক্ষিতে
আহ রেডিওলজি এন্ড ইমেজিং এর বর্তমান যে অবস্থা, সেক্ষেত্রে আপনি যদি বলেন যে আমাদের দেশের রেডিওলজিটা কতটা উন্নত, যদি সেরকম বলেন, এবং সেক্ষেত্রে আমি বলবো যে না, আসলে অতটুকু পর্যন্ত উন্নতি যতটুকু হওয়ার কথা, মানে আমাদের যুগের সাথে তাল মেলায়, ততটুকু আমরা এখনো আহ করতে পারি নাই। এটা অনেক কারণেই আমাদের ব্যর্থতাটা, কিন্তু ভবিষ্যৎটা অবশ্যই ভালো। কেন ভালো? কারণ আমাদের দেশে প্রয়োজনীয় পরিমাণ রেডিওলজি অ্যান্ড ইমেজিং এর স্পেশালিস্ট মানে অনেক কম আছে। অনেকেই আছেন যারা আহ, দেখা যাচ্ছে যে এখন চিন্তা করেন যে এখন তো অনেক রেডিওলজি ইমেজিং অনেক পাশ করছে, হ্যাঁ। তো এখন আমাদের ভবিষ্যতে যে এত বেশি রেডিওলজিস্ট বের হয়, এরপরে কি আমরা সেক্ষেত্রে বেশি প্রতিযোগিতার মধ্যে পড়বো? এর উত্তর তো না। রেডিওলজি এন্ড ইমেজিং এ আপনারা যদি এফএসপিএস পার্ট ওয়ান এর কথা চিন্তা করি, আগে মাত্র 2 3 জন 4 জন 5 জন করে পাশ করতো পার্ট ওয়ানে। এখন সেটা আস্তে আস্তে বেড়ে এখন অনেকেই গাইডলাইন পাচ্ছেন ভালো। আমরাও আপনাদের সঙ্গে হেল্প করার চেষ্টা করছি। সেক্ষেত্রে দেখা যায় যে এখন 20 30 35, এমনকি 50 জন মতো পাশ করছে একটা সেশন। সেটা বেশ ভালো একটা পরিমাণ সংখ্যা। এর কারণ অবশ্যই গাইডলাইনের ব্যাপার। আর 2 নম্বর হলো যে অনেকে আগ্রহী হচ্ছেন, আগের পরীক্ষায় দিতেন কম, এটা একটা ব্যাপার। কিন্তু তারপরেও যদি এখনো প্রতি প্রতি সেশনে এরকম 40 50 জন করে রেগুলার বের হয়, তারপরেও কিন্তু সেটার অভাব একটা থেকে যাবে। কারণ আম, যখন আমরা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার বা হসপিটালে রেডিওলজিস্টদের দেখি, সেক্ষেত্রে দেখা যায় যে একটা হসপিটালেই কোয়ালিফাইড রেডিওলজিস্ট বেশ কতগুলো দরকার। তারা কিন্তু সেটা পায় না। তারা দেখা যায় যে বিভিন্ন একজন রেডিওলজিস্ট একাধিক সেন্টারের কাজ করে থাকেন। কিছু কাজ সরাসরি ডিরেক্টলি করেন, কিছু কাজ অনলাইনে করেন। সুতরাং মানে আপনি ডিরেক্টলি কাজ করার এবং যেই ব্যাপারটা সেইটার জন্য, মানে সেইটার জন্য আপনার প্রচুর অপশন আছে এখনো। 2 নম্বরটা হলো যে এক্ষেত্রে রেডিওলজির ও আরেকটা বিষয় হলো যে এখনো আমাদের দেশে রেডিওলজিস্টরা সাধারণত জেনারেল রেডিওলজি প্র্যাকটিস করে থাকেন বেশি। যারা আছেন তার প্রায় 90% জেনারেল রেডিওলজি প্র্যাকটিস করেন। জেনারেল বলতে সবকিছুই তারা আহ, দেখেন, সবকিছুর বিষয়ে এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই, আলট্রাসোনোগ্রাফি সবই দেখেন ওনারা। কিন্তু এখন কিন্তু অন্যান্য দেশে এইরকম নির্দিষ্ট কোনো মানে আলাদা আলাদা সবকিছু একসাথে দেখছে এরকম রেডিওলজিস্ট কিন্তু খুব একটা নাই উন্নত দেশগুলোতে। এখন শুধুমাত্র দেখা যায় তারা একটা একটা রেডিওলজি নিয়ে, একটা অংশের নিয়ে কাজ করে। যেরকম নিউরো রেডিওলজি, নিউরো রেডিওলজি নিয়ে দেখা যায় একজন নিউরো রেডিওলজি স্পেশালিস্ট, শুধু তিনি নিউরো বিষয়গুলোই দেখেন। তারপরে দেখা যায় যে মাসকুলো স্কেলেটাল রেডিওলজি। আবার দেখা যায় ইন্টারভেনশন আছে, সেখানে ইন্টারভেনশনাল রেডিওলজিরও ভাগ আছে। সেখানে নন ভাস্কুলার ইন্টারভেনশন, আবার ভাস্কুলার ইন্টারভেনশন, এরকম টাইপের। নন ভাস্কুলার ইন্টারভেনশন যেরকম আলট্রাসোনো বা সিটি গাইডেড এফএনএসি, বায়োপসি, অ্যাসপিরেশন, পিকটেল ড্রেনেজ, এরকম অনেক কিছু আছে। আর ভাস্কুলার ইন্টারভেনশনের মধ্যে যেমন যেমন টিউমার কেমোএম্বোলাইজেশন আছে, তারপর সরি, তারপরে হলো ইন্ট্রাভাস্কুলার অনেকগুলো কয়েলিং আছে, হ্যাঁ। এরকম অনেক কিছু আছে যেটা হলো আমরা একটা নির্দিষ্ট ফিল্ডে যদি আমরা সুপার স্পেশালাইজড হয়ে যেতে পারি, বা আমাদের এক্সপিরিয়েন্স এবং আমাদের স্কিল ডেভেলপ করতে পারি শুধুমাত্র ওইটাতেই, আমাদের দেশে এখনো লেজেন্ড হয়ে যাওয়ার সম্ভব। মানে আপনি যদি, যেরকম আপনি খুব সিম্পল যে আপনি অনেক সময় শুধু ব্রেইনের বা ব্রেন এবং স্পাইনের আপনি সাপোজ আপনি সিটিএমআর এর বিষয়ে আপনি আপনি নিজেকে স্পেশালাইজ করে ফেলবেন, এটা তো মনে হতে পারে এটা তো সবাই পারে মোটামুটি। কিন্তু আপনি যদি শুধু একটা বিষয়ে দক্ষতা অর্জন করেন, তখন দেখবেন যে সেইটাতে আপনার চাইতে ভালো কেউ পারছে না। এবং হয়তো আপনার কিছু কিছু বিষয়ে আপনার চাইতে দু একটা বিষয় আপনার চেয়ে ভালো করতে পারে, কিন্তু আপনি সবার কাছে একটা আহ, আস্থার নাম হয়ে উঠবেন। দেখা যায় যে বেশিরভাগ সার্জন বা ফিজিশিয়ান তারা আপনার কাছে পেশেন্ট রেফার করবে যে অমুক ডাক্তারের, অমুক স্যারের কাছে আপনি এই রিপোর্টটা করে নিয়ে আসবেন। এটা আপনাকে একটা লিগেসি তৈরি করে দিবে যে বাংলাদেশের বেস্ট নিউরো রেডিওলজিস্ট বা বাংলাদেশের নিউরো রেডিওলজির পাইওনিয়ার হিসেবে আপনার নাম হয়ে যাবে। এরকম একটা হইতে পারে। আর একটা প্রশ্ন হলো যে কৃত্রিম বুদ্ধিমত্তা কি রেডিওলজিস্টের জায়গা দখল করে নেবে? এই প্রশ্নটা অনেকেরই আছে। এর উত্তর হলো যে না, কৃত্রিম বুদ্ধিমত্তা রেডিওলজিস্টের জায়গা দখল করতে পারবে না। কারণ হলো বরং এটা এইড করবে। কৃত্রিম বুদ্ধিমত্তাটার ব্যবহারটা এই জন্য হচ্ছে যাতে আমাদের মার্জিন অফ এররটা কমে যায়।
সেই কৃত্রিম বুদ্ধিমত্তাটা ব্যবহার করার আহ, দক্ষতা কিন্তু আপনার থাকতে হবে। আপনার আস্তে আস্তে যখন আমরা যে কোনো বিষয়ে আম, আহ, হলো আমরা নিজেদেরকে আপডেট করতে থাকবো, তখন দেখবো যে আমাদের আস্তে আস্তে টেকনোলজি আমাদের অনেক বিষয়ে আহ, হলো আমাদের হেল্প করছে, এবং এইটা আমাদের হেল্পিং হিসাবে নিতে হবে। হ্যাঁ, এখন আপনি কোনো কোনো জায়গাতে এইটার অপব্যবহার করার চেষ্টা করতে পারে, কিন্তু আমরা যদি স্ট্রিক্ট থাকে তাহলে এটা ইনশাল্লাহ হবে না। 2 নম্বর হলো রেডিও। আচ্ছা, যেমন যেরকম একটা এক্সাম্পল দিই, আপনি আলট্রাসোনোগ্রাফি করেন বা আপনি এমআরআই করেন, আপনি যদি নির্দিষ্ট একটা লেশনের আপনি ডিসক্রিপশন বা তার পজিশন লোকালাইজেশন এটা আপনি করে দিলে, তখন আপনি তখন দেখা যাবে যে ওই এআই হয়তো ওইটাকে আপনাকে হেল্প করবে যে এটা এই ধরনের লেশন হতে পারে। কিন্তু কনফার্ম করার জন্য বা পরবর্তী কি হবে সেইটা করার জন্য অবশ্যই আপনাকেই ফাইনাল ডিসিশনটা নিতে হবে। যেরকম আমি আপনাকে বলি, খুব কমন একটা ইন্ট্রাসেরেব্রাল টিউমারের নাম হলো মেনিনজিওমা। কিন্তু এই মেনিনজিওমা কিন্তু একরকম না, অনেক রকম আছে। অনেক রকমের মেনিনজিওমা আছে, টিপিক্যাল আছে, কতগুলো অ্যাটিপিক্যাল আছে, এবং এবং তাদের মধ্যে অনেক অসংখ্য রকমের ভেরিয়েশন হয়। এই ভেরিয়েশনের কথা কিন্তু সবকিছু কিন্তু, আবার কিছু কিছু ভেরিয়েশন এমন হয় যেটা অন্য একটা টিউমারের সাথে আবার মানে সাথে রিজেম্বল করে। হুম। তাহলে সেক্ষেত্রে আপনি কোনটা ফাইনাল ডিসিশন সেটা অবশ্যই আপনাকে নিতে হবে। ঠিক আছে? এবং আপনি যেরকম আলট্রাসোনোগ্রাফি গাইডেড যে কোনো কিছু বা ইমেজ গাইডেড যে কোনো ইন্টারভেনশন, সেগুলো তো আপনাকে এআই করে দিবে না। সুতরাং আপনার জায়গাটা আপনি ধরে রাখতে পারবেন ইনশাল্লাহ। 3 নম্বর হলো রেডিওলজি কি খুব কঠিন সাবজেক্ট? এই প্রশ্নটা অনেকেই মাথায় মধ্যে আসে, এবং অনেকেই রেডিওলজিতে আসতে চান। আবার অনেকের মনে হইতে পারে রেডিওলজি অনেক সহজ সাবজেক্ট। এটা আসলে আমার কাছে যেটা মনে হয়, কঠিন সহজ কোনোটাই না। এইটা হলো আমাদের এক পার্সপেক্টিভ দেখা। রেডিওলজি এন্ড ইমেজিংটা আসলে আহ, তুলনামূলক নতুন সাবজেক্ট আর কি আমাদের এই মেডিকেল সেক্টরে। যেহেতু নতুন সাবজেক্ট, সেহেতু এইটা থেকে আমাদের জানতে আসলে সময় লেগে যায়। 2 নম্বর বিষয় হলো যে আমাদের দেশের কারিকুলামে রেডিওলজিতে খুবই অল্প পরিমাণ সময় এবং মানে কি বলবো, আন্ডার গ্রাজুয়েট লেভেলে আর কি সময় এবং আপনার সিলেবাস দেওয়া আছে। তারা নিজেরা ওই যে 5 বছরের যে এমবিবিএস এর সিলেবাস, সেখানে কিন্তু রেডিওলজির একটা অংশ আছে, আর আপনাদেরকে প্লেসমেন্টও থাকে সেইখানে। আপনি খুলে দেখবেন যে খুবই অল্প পরিমাণ দেওয়া আছে। তারপর যেটুকু দেওয়া আছে সেইটুকু যদি আমরা শিখতে পারতাম, তাহলে আমাদের অনেকটাই দেখা যায় যে আমরা নিজেদেরকে আহ, এই রেডিওলজিস্ট হওয়ার আগেও আমরা রেডিওলজি বেশ ভালো ইন্টারপ্রিটেশন করতে পারতাম। কিন্তু আসলে সেটা হয় না। তো এখন কঠিন বা সহজের বিষয় না, এটা আমি বলবো যে আপনি টেকনোলজিতে আপনার নলেজ থাকতে হবে রেডিওলজি জানার জন্য, এবং প্যাশন থাকতে হবে জানার জন্য। তাহলে আপনার কাছে এটা কঠিন লাগবে না। এবং রেডিওলজি এরকম কোনো আলাদা কোনো সাবজেক্ট না। এক্ষেত্রে আমরা এইটা আসলে ক্লিনিক্যাল যে আমাদের সাবজেক্ট গুলো আছে সেইগুলো সম্পর্কে আমাদের ভালো নলেজ থাকলে এটা আমার কাছে মোটেও কঠিন লাগবে না। কারণ রেডিওলজিতে আমরা কি করি, আমরা এখানে ডায়াগনোসিস করি, এবং আমরা এখানে ট্রিটমেন্টও দিতে পারি, আমরা ম্যানেজমেন্ট করতে পারি যেরকম ইন্টারভেনশনের মাধ্যমে। তাহলে আমরা যদি ডায়াগনোসিস করতে চাই, কি ডায়াগনোসিস করবো? আমরা কোনো একটা প্যাথোলজি ডায়াগনোসিস করবো, অথবা কোনো একটা অ্যানোমালি ডায়াগনোসিস করবো। হ্যাঁ, সেটা কনজেনিটাল হতে পারে, অথবা কোনো ভ্যারিয়েন্ট, নর্মাল ভ্যারিয়েন্ট যেগুলো, সেই ভ্যারিয়েন্টের একটা আমরা ডায়াগনোসিস করবো। তো এই যেসব নলেজ গুলো তো রেডিওলজির নলেজ, জাস্ট প্যাথোলজির নলেজ অথবা অ্যানাটমি বা এমব্রায়োলজির নলেজ। এই নলেজ গুলো আমাদের থাকতে হবে। তাহলে তাহলে এর কোন প্যাথোলজি? এটা হলো সব ধরনের প্যাথোলজি। সেটা মেডিসিন রিলেটেড হতে পারে, সার্জিক্যাল হতে পারে, গাইনোকোলজিক্যাল হতে পারে, সব ধরনের প্যাথোলজি আমাদের বেশ ভালো মতো জানা থাকতে হবে। আর কি থাকতে হবে? আমাদের অ্যানাটমির নলেজ খুব ভালো থাকতে হবে। কারণ রেডিওলজিতে আমরা কি দেখি? আমরা ছবি দেখি। কিসের ছবি দেখি? আমরা শরীরের বিভিন্ন অংশের ছবি বিভিন্ন ইমেজিং মডালিটি দিয়ে দেখি, এবং সেই ইমেজিং মডালিটি গুলো আমরা কোন সময় কোনটাকে ইউজ করব, কোনটা কোন প্যাথোলজি দেখার জন্য কোন ধরনের ইমেজিং মডালিটি সবচেয়ে ভালো, সেই ডিসিশনটাও আমাকেই দিতে হবে। সুতরাং এই জিনিস, এই নলেজ গুলো যদি আমাদের মাথায় থাকে, আমরা যদি অ্যানাটমি খুব ভালো জানি, এবং রেডিওলজির যে ছবিগুলো তার মধ্যে অ্যানাটমির জায়গাটা আমরা লোকালাইজ করতে পারি, আমরা প্যাথোলজিটাকে লোকালাইজ করতে পারি, এবং প্যাথোলজি কি ধরনের প্যাথোলজি সেটাকে আমরা বলে দিতে পারি, তাহলে সেটাই হলো আমাদের রেডিওলজি। অর্থাৎ ক্লিনিক্যাল নলেজটা আসলে বেশি দরকার, এবং অ্যানাটমির নলেজটা বেশি দরকার, তাহলে আপনি ভালো রেডিওলজিস্ট হতে পারবেন। আর রেডিওলজিতে বিভিন্ন বিভিন্ন ধরনের মডালিটির ছবির দেখতে এক এক রকম হতে পারে, সেটা আমরা আস্তে ধীরে শিখবো ইনশাল্লাহ। সুতরাং রেডিওলজি খুব কঠিন সাবজেক্ট না, কিন্তু রেডিওলজিতে আপনার
সাধারণ যে কোনো ধরনের প্যাথোলজি সম্পর্কে ভালো নলেজ থাকতে হবে, অর্থাৎ মেডিসিন, সার্জারি, গাইনি সম্পর্কে খুব ভালো জানতে হবে, বা যে কোনো ধরন যে আপনার হলো সেটা অর্থোপেডিক সম্পর্কেও জানতে হবে, আপনার হলো রিউমাটোলজি জানতে হবে, সবকিছু জানতে হবে আপনার এখানে। তার সাথে আপনার রেডিওলজিক্যাল ফিজিক্স এর একটা ধারণা থাকতে হবে। সুতরাং আপনার যারা ফিজিক্স বিষয়ে খুব ভালো দক্ষতা আছে, তারা কিন্তু রেডিওলজি সাবজেক্টটা চয়েস করতে পারেন, সাথে অ্যানাটমি এবং প্যাথোলজিতে আপনারা আলাদা করে শিখতে হবে। আচ্ছা, এখন আর একটা প্রশ্ন হলো যে আমাদের দেশের জব সেক্টরে রেডিওলজি, অনেকের প্রশ্ন ওটা, রেডিওলজিস্টরা কি সুবিধা করতে পারবে বেসরকারি জবে? এটার উত্তর হলো হ্যাঁ, রেডিওলজিস্ট জবে বেসরকারিরাই বেশি সুবিধা করতে পারবে, কারণ সকালবেলা সরকারি চাকরিজীবী যারা আছে, তাদের জন্য তো বাইরে প্র্যাকটিস করা যায় না। এবং এর পরবর্তীতে অনেকের প্রশ্ন হলো বিসিএস ছাড়া কি রেডিওলজিস্টরা ভালো করতে পারে কিনা? হ্যাঁ, রেডিওলজিস্টরা বিসিএস এর সাথে কোনো সম্পর্ক নেই, নন বিসিএস রা অনেক ভালো রেডিওলজিস্ট পায়, এবং বেশিরভাগ রেডিওলজি নন বিসিএস। পেরিফেরিতে রেডিওলজির প্রভাব কেমন? এটার উত্তরটা হলো যে আপনারা সাপোজ অনেকে এই যে নতুন 48 বিসিএস হয়ে অনেকে পেরিফেরিতে চলে যাবেন, তো তারা গিয়ে দেখবেন যে পেরিফেরিতে ওইখানে আলট্রাসোনোগ্রাফি করতেছেন একজন ডিএমইউ করা বা সিএমও করা একজন ডক্টর। ডক্টর তাও করলে অনেক জায়গায় দেখবেন স্যাকমোরা এগুলো করতেছে, আপনি দেখে অবাক হয়ে যাবেন যে ডিএমএফ করা একজন, সে এমনকি হোমিওপ্যাথিতে পাশ করা একজন, সে হলো সেখানে আলট্রাসোনোগ্রাফি করতেছে। ঠিক আছে? তো ওইখানে এভাবে অনেক জায়গায় এরকমই চলে। দুই নম্বর হলো এক্স রে, সিটি স্ক্যান, এগুলোর মেশিন তো পেরিফেরিতে খুব একটা থাকে না, যেসব জায়গায় ডিজিটাল থাকে সেগুলো রিপোর্ট গুলো সাধারণত হয় না, রিপোর্ট দেওয়ার মতো লোক নাই বলে হয় না, সেক্ষেত্রে আপনি সেখানে করতে পারেন ইজিলি। দুই নম্বর হলো যে যদি সব জায়গায় হয় সেগুলো সাধারণত অনলাইনে হয়। আমি আমি যেই উপজেলাতে ছিলাম, আহ, সেই উপজেলাতে আমি দেখছি যে সেই ক্ষেত্রে তার একটা ডায়াগনস্টিক সেন্টারে তারা রেডিওলজি রিপোর্ট করে বাংলাদেশেরই একজন, কিন্তু উনি থাকেন সাউথ আফ্রিকায়। মানে আপনি অবাক হয়ে যাবেন, সাউথ আফ্রিকায় বসে বসে একজন রেডিওলজি রিপোর্ট করছে। এটা কারণ হলো ওই পেশে ওই লোকের, ভদ্রলোকের বা ওই ডক্টরের বাড়িটা এই ওই এলাকায় ছিল, হয়তো ওই ডায়াগনস্টিক সেন্টারে, কিন্তু মানে সে করতেছে আর কি, এলাকা স্থানীয় কেউ নাই যে ওইখানে মানে ওই মুহূর্তে ওখান থেকে উপস্থিত থেকে করে দিবে সেরকম। এবং অনেকগুলো পেরিফেরি বলতে যে সব জায়গায় গ্রাম হবে তা না, অনেকগুলো শহরও মানে বাংলাদেশের বিভিন্ন জেলা শহরগুলোতেও ভালো রেডিওলজিস্ট নাই। ভালো ভালোর কথা বাদ দিই, রেডিওলজিস্টও নাই এরকম। একজন বা দুইজন বা সর্বোচ্চ তিনজন এরকম আছে। এবং সেখানে দেখা যায় যে সবগুলো জেলা শহরে কিন্তু এখন বড় বড় ডায়াগনস্টিক সেন্টার বা হসপিটালের ব্রাঞ্চ হয়ে গেছে। তো সেই সবগুলোতে কিন্তু সব ঢাকা বা মানে দেখা যায় যে বড় বিভাগীয় শহরের রেডিওলজিস্ট যারা আছে, তারাই রিপোর্ট করতেছেন বা তারাই ডায়াগনোসিস করতেছেন। সেক্ষেত্রে আপনার বড় একটা, অনেক বড় একটা আহ অপরচুনিটি আছে। আচ্ছা। আচ্ছা, একটু এই মাঝখানে একটু বলেনি, একটু ইন্টারাপ্ট করে, সেটা হলো যে আপনি বড় অপরচুনিটি আছে, এবং এই ক্ষেত্রে আপনারা যারা যে কোনো বিষয়ে ক্যারিয়ার করবেন, আপনারা নিজেদের সম্মানটাকে বজায় রাখবেন। আপনারা খুব অল্প কোনো অফারেই আপনারা রাজি হয়ে যাবেন এরকম না। আরেকজনকে দমানোর জন্য আপনারা নিজেরা নিজেদের সম্মান বিকিয়ে দিবেন, এরকম যাতে না হয়, এটা একটু মনে রাখেন। আচ্ছা, এরপরে হলো রেডিয়েশন এক্সপোজারের ঝুঁকি কেমন? রেডিয়েশন এক্সপোজারের ঝুঁকি বিশেষ করে ফিমেল ডক্টর যারা আছেন, রেডিওলজিতে ফিমেল ডক্টররাই বেশি ইন্টারেস্টেড হন। তো সেই কারণে বলি যে রেডিওলজিতে রেডিয়েশন এক্সপোজারের ঝুঁকি আছে শুধুমাত্র আপনি যদি ইন্টারভেনশন করেন সেক্ষেত্রে, এবং কি ধরনের ইন্টারভেনশন, ফ্লোরোস্কোপি গাইডেড ইন্টারভেনশন করেন সেই ক্ষেত্রে আপনার রেডিয়েশন এক্সপোজারের ঝুঁকি আছে। আর কোনো ক্ষেত্রে রেডিয়েশন এক্সপোজার ঝুঁকি নাই। যেমন ফ্লোরোস্কোপি ইন্টারভেনশন কিরকম, ক্যাথ ল্যাবে যে কাজগুলো করা হয়, হ্যাঁ ক্যাথ ল্যাবে আমরা যেমন করোনারি অ্যাঞ্জিওগ্রাম করা হবে, সেরেব্রাল অ্যাঞ্জিওগ্রাম করা হচ্ছে বা সেরেব্রাল যে কোনো করা হচ্ছে, সেইগুলোতে আপনার সেইগুলোতে সমস্যা মানে ভাস্কুলার ইন্টারভেনশন সহজ কথায়। হ্যাঁ, ভাস্কুলার ইন্টারভেনশনে আপনার একটু রেডিয়েশনের ঝুঁকি আছে, যদিও সেই ক্ষেত্রে ইয়া করা হয়, মানে একটা লেড অ্যাপ্রন ট্যাপ্রন করে নেওয়া হয়। তাছাড়া অন্য ধরনের নন ভাস্কুলার ইন্টারভেনশন এবং জেনারেল রেডিওলজির কোনো ক্ষেত্রে রেডিয়েশনের ঝুঁকি নাই, কারণ আপনি ওইখানে গিয়ে বসে থাকবেন না। আপনি সরাসরি কনসোলে বা ফিল্ম দেখে আপনার রিপোর্টটা করবেন। আর আলট্রাসোনোগ্রাফি যারা করেন সেক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি তো রেডিয়েশন নাই, এটা আপনারা জানেন। রেসিডেন্সি অ্যাপ এবং সিপিএস এর প্রিপারেশন কি একই না, নাকি আলাদা রকম? এইটার ডিসকাশন আমরা পরে একটু করব। আমাদের আরেকজন ডক্টর তাসনিয়া আছেন, আরেকজন মেন্টর, উনি হয়তো এটার উত্তর দেবেন। এটা তাও সংক্ষেপে বলে, দুইটার মধ্যে প্রায় 60-70% মিল আছে। এবং এটা হলো আপনারা একসাথেও প্রিপারেশন নেওয়া যায়। ঠিক আছে?
আর ডিপ্লোমা করলে কেমন হয়, এটা একটা অনেকেরই প্রশ্ন। মানে এইগুলো কিন্তু আমি ইনবক্সে যেগুলো প্রশ্ন পেয়েছি সেই প্রশ্নগুলো আমি এখানে দিয়েছি আমার রিসেন্ট সময়ের মধ্যে। ডিপ্লোমা হলো বাংলাদেশে একটা ডিপ্লোমা আছে রেডিওলজি, রেডিও ডিপ্লোমা ইন মেডিকেল রেডিও ডায়াগনোসিস বা ডিএমআরডি, 2 বছরের কোর্স। এটা বিষয়ে আমরা একটু পরে আলাপ করবো, কিছুক্ষণ পরে বলতেছি এটা। তো ডিপ্লোমার বিষয়ে বলবো যে হ্যাঁ, ডিপ্লোমা একটা খুবই ভালো কোর্স। আগে এমফিল একটা ডিগ্রি ছিল, এখন এমফিল নাই, এখন তার জায়গায় আসছে ডিপ্লোমা। এবং এই ডিএমআরটি থেকে পাশ করে অনেকেই খুব ভালো ভালো পর্যায়ে গেছেন রিসেন্ট। সরকারি জবেও যারা আছে, বেসরকারিতে যারা আছেন, তবে ডিএমআরটি পাশ করলে কনসালটেন্ট হিসেবে জয়েন করতে পারবেন যে কোনো জায়গাতে। এবং সরকারি জবে যারা আছেন, আমার ফ্রেন্ড রিসেন্টলি উনি জুনিয়র কনসালটেন্ট হয়েছেন 35 বিসিএস এ মনে হয়। হ্যাঁ, 35 বিসিএস এর একজন জুনিয়র কনসালটেন্ট হয়েছেন রেডিওলজি থেকে। সুতরাং প্রমোশন পাওয়াটাও খুব একটা কঠিন না ডিপ্লোমা করলে। এবং ডিপ্লোমাতে 1 বছর এফসিপিএস এর ট্রেনিং কাউন্ট হয়। আপনার জন্য এটা সুবিধা আর কি, আপনি চাইলে পরে এফসিপিএস ও করতে পারবেন। আচ্ছা, আর কোন অপশন আছে? আছে, অপশন গুলো আমরা দেখবো। আর অনেকেই প্রশ্ন হলো কেবলই পাশ করছি আমি, জাস্ট অথবা কেউ ইন্টার্নশিপ করতেছি, অথবা কেবল ইন্টার্নশিপ শেষ করছি, আমি কিভাবে প্রিপারেশন শুরু করবো? প্রিপারেশন, আবার অনেকের প্রশ্ন হলো অনেকদিন পড়ার গ্যাপ, কিভাবে প্রিপারেশন নিব? দুইটার মধ্যে প্রিপারেশনের আসলে তেমন কোনো ডিফারেন্স নাই। আপনি প্রথমে আপনি প্রথমে যারা কেবল পাস করছেন অথবা যারা অনেকদিন ধরে প্রিপারেশন, অনেকদিন ধরে মানে পাস করছেন কিন্তু এর মধ্যে পজিশনে কোনো প্রিপারেশন নেন নাই, দুইটার মধ্যে পার্থক্যটা হলো যে আপনি একটা আসলে কোন পোস্ট গ্রাজুয়েশনটা আপনি কোন ডিগ্রিটা নিতে চান, সেইটা আপনি আগে সিলেক্ট করে নেবেন। এরপরে আপনি সেটার কারিকুলামটা আপনি ঘেটে নেবেন। এরপর রিসেন্ট সময়ের প্রশ্নগুলো আপনি দেখে নেবেন। এইগুলো হলো পরপর ধাপ। এই ধাপটা অতিক্রম করার পরে আপনি দেখবেন যে এই সবগুলোর মধ্যে আপনার কতটুকু নলেজ আছে, ব্যাকগ্রাউন্ড নলেজ কতটুকু আছে। আপনার যদি মনে হয় যে আপনি অনেকদিন আগে পাস করছেন, আপনার ব্যাকগ্রাউন্ড নলেজ 20 বা 30% আছে, সেক্ষেত্রে আপনার প্রিপারেশন এখন থেকে শুরু করতে হবে। এবং আপনি মোটামুটি 7-8 মাস পরে পরে বা 1 বছর পরে পরীক্ষা দেবেন, এরকম একটা টার্গেট থাকতে হবে। আহ, আর যারা রিসেন্ট সময়ে এমবিবিএস পাস করছেন তাদের নলেজটা সাধারণত এখন মানে বেসিক নলেজটা সাধারণত বেশ ভালো থাকার কথা। সেক্ষেত্রে আপনি আহ এটা 5-6 মাসের মধ্যে বা 3 মাস পরেও আপনি পরীক্ষা দিতে পারেন। এটা হলো সম্ভব, অসম্ভব কিছুই না। আমি এরকমও পেয়েছি। আমাদের একটা আমাদের একটা ব্যাচে ভর্তি ছিলেন ডক্টর, তিনি মাত্র 2 মাসের একটা ব্যাচে ভর্তি ছিলেন। এবং তিনি আমাকে বলছেন যে ভাইয়া আমি আসলে আমার আমার সাথে ওনার পার্সোনাল পরিচয় ছিল না, আমাকে উনি মেসেজ দিয়েছেন যে ভাই আমি আপনাদের একটা 2 মান্থস একটা ব্যাচে ভর্তি ছিলাম, শুধু আমি লেকচার গুলো শুনতাম, লাইভ লেকচার শুনতে পারি না, সব রেকর্ডিং লেকচার গুলোই শুনতাম। আমি কোনো বই পড়তে পারি নাই, কিন্তু আমি লেকচার শুনে সেগুলো আমি চট চট হলো একটু ইয়েতে দাগাই নিতাম। হ্যাঁ, শীটের মধ্যে একটু দাগাই নিতাম, বা আমি ওইগুলো কোশ্চেন গুলো আমি মানে ইয়ে করে ফেলতাম, মানে যেগুলো ক্লাস টেস্ট থাকে সেগুলো রেগুলার দিতাম। এবং তিনি আলহামদুলিল্লাহ পার্ট 1 পাস করে গেছেন। তো এরকম সবাই হবে যে এরকম হবে তা না, কিন্তু মানে আপনার কতটুকু আপনার নিতে ধারণ করার ক্ষমতা, আপনার ফ্যামিলিতে আপনার সময় কতটুকু দিতে হয়, বা আপনার অন্য জব আছে কিনা, এই সব কিছু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো প্রথমে প্রিপারেশনের জন্য যেটা আমি সংক্ষেপে বলে দিই, আপনি যে কোনো প্রিপারেশন নিতে হলে আপনার টার্গেটটা ফিক্স করার পরে আপনি যদি মনে হয় যে আমি এই ডিগ্রিতে করব এবং দ্রুততম সময়ে করব, তাহলে আপনার কিছু কিছু জিনিস স্যাক্রিফাইস একটু করা লাগবে। আপনার একটু পড়াশোনার দিকে সময় বেশি দিতে হবে। যেহেতু পড়াশোনার সময় বেশি দেওয়া মানে অন্য কিছুকে ইগনোর করা না। তবে যদি এরকম হয় আপনি এমন কোন লেন্দি মানে লং টার্ম সময় মানে অফিস করতে হয় এরকম জবে থাকেন, তাহলে সেই জবটাকে আপনি আহ প্রয়োজনে ছাঁটাই করতে হবে, বা এমন ধরনের জবটা সুইচ করতে হবে। অথবা আপনার অফিস থেকে ছুটি নিতে হবে, বা আপনার এরকম কিছু একটা করে তারপর আপনার পড়াশোনা শুরু করতে হবে, নাহলে কিন্তু আপনি এটা লেন্দি প্রসেস হয়ে যাবে। আপনার চেষ্টা করবেন যে যত দ্রুত সম্ভব আপনি পোস্ট গ্রাজুয়েশনে চলে যাও। আচ্ছা, এখন আমাদের ক্যারিয়ার অপরচুনিটি কি কি আছে বাংলাদেশে সেটা দেখি। আমার ফেলোশিপ আছে, যেটা হলো বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস এবং সার্জন, মহাখালীতে অবস্থিত, তাদের আন্ডারে ফেলোশিপ হলো ফেলোশিপ অফ কলেজ অফ ফিজিশিয়ান এন্ড সার্জন বা এফসিপিএস। এরপরে এমডি রেসিডেন্সি আছে, যেটা 5 বছরের কোর্স আন্ডার বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, যেটা শাহবাগে অবস্থিত। আর ডিপ্লোমা বা ডিপ্লোমা ইন মেডিকেল রেডিও ডায়াগনোসিস, একটু আগে যেটার কথা বললাম, সেটা আছে, যেটা 2 বছরের কোর্স। এইগুলোর বাইরেও আমাদের কিছু ক্যারিয়ার অপরচুনিটি আছে, যেটা হলো দেশের বাইরে। ফেলোশিপ অফ দ্য রয়্যাল কলেজ অফ রেডিওলজিস্ট অর্থাৎ এফআরসিআর, যেটা হলো যেরকম আমাদের আহ, যেরকম এফআরসিএস যেরকম আছে, হ্যাঁ, ফেলোশিপ অফ রয়্যাল কলেজ অফ সার্জনস, ঠিক আছে, তারপরে এফআরসিপি আছে, সেরকম আর কি।
এটা হলো ইংল্যান্ডের ডিগ্রি, ঠিক আছে। সেটা সম্পর্কে আমরা সংক্ষেপে একটু জানবো। তো রেসিডেন্সি এবং ডিএমআরডি নিয়ে আমরা একটু সংক্ষেপে কথা বলবো। এটা হলো সার্জারি ফ্যাকাল্টির আন্ডারে। রেসিডেন্সি ডিগ্রিটার নাম হলো এমডি, যদিও এটা সার্জারি ফ্যাকাল্টির আন্ডারে রেডিওলজি, কিন্তু এমডি ডিগ্রি। আর এই রেসিডেন্সি এবং ডিএমআরডি প্রিপারেশন সেম, একদম সেম প্রিপারেশন। এটা সার্জারি ফ্যাকাল্টির যে কোনো সাবজেক্টের যেই প্রিপারেশনটা নিতে হয়, রেডিওলজির ক্ষেত্রেও সেম প্রিপারেশন, এক্সেপ্ট আপনার হলো পরীক্ষা পদ্ধতি একটু আলাদা। রেসিডেন্সিটা সাধারণত বছরের নভেম্বরের দিকে পরীক্ষা হয় এবং আহ 200 মার্কের পরীক্ষা হয়। আর ডিপ্লোমা পরীক্ষাটা হয় হলো মার্চ মাসে, যেটা 100 মার্কের পরীক্ষা হয়, ঠিক আছে। তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, সেটা হলো রেডিওলজিতে রেসিডেন্সি এবং ডিএমআরটি দুইটা খুবই ভালো ডিগ্রি, রেসপেক্টেবল, এবং এক্ষেত্রে প্রতিযোগিতা বেশ বেশি। আপনাকে মোটামুটি একটা টপ লেভেলের রেডিওলজি, একটা কথা বলে দিই আগে, রেডিওলজি কিন্তু ইন্টারন্যাশনালি টপ সাবজেক্ট মেডিসিনের মধ্যে, হ্যাঁ। তো এর মধ্যে মেডিকেল সেক্টরের অন্যান্য দেশের যেই কয়েকটা সাবজেক্টে খুব ভালো আর্ন করেন ডক্টররা, ঠিক আছে, মানে রেডিওলজি, মানে পোস্ট গ্রাজুয়েশন শেষ করার পরে, ক্যারিয়ার যখন করার পরে, এবং যেসব জায়গায় যাদের আম, খুব ভালো স্যালারি, তার মধ্যে একটা হলো রেডিওলজি অ্যান্ড ইমেজিং। তো আমাদের দেশেও এই সাবজেক্টের মানে জন্য অনেকেই প্রতিযোগী থাকেন, এবং এখানে প্রতিযোগিতাটা অনেক বেশি হয়। মানে দেখা যায় অন্যান্য সাবজেক্টের চাইতে এখানে সিট কম, তারপরেও এখানে প্রতিযোগিতা কিন্তু অন্যান্য সাবজেক্টের চেয়ে তুলনামূলক কম, কিন্তু এই ক্ষেত্রে আসলে অনেকটা কাটমার্কটা একটু মাথায় বেশি রাখতে হবে। তো আমরা রেসিডেন্সির এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি, সেটা আমরা জানি যে এমবিবিএস বা বিডিএস পাস করতে হবে। আমাদের আমার জন্য এমবিবিএস, এবং পাস করার পরে 2 বছরের ব্যবধান থাকতে হবে, মানে পাস করার দিন থেকে শুরু করে আপনার যেদিন পরীক্ষা হবে তার মধ্যে 2 বছর ব্যবধান থাকতে হবে, এবং 45 বছর বা তার চাইতে কম থাকতে হবে বয়স। 45 বছরের বেশি বয়স হলে পরে এখনো পর্যন্ত যে নিয়ম, সেক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবেন না। সাধারণত মার্চের 1 তারিখ থেকে এটার পরীক্ষা সেশন শুরু হয়, এবং নভেম্বরে সাধারণত তৃতীয় সপ্তাহে পরীক্ষা হয়, অথবা তৃতীয় সপ্তাহে। এখানে মার্কস 100 লেখা আছে, কোথাও কোনো কোনো সময় মার্কস 100 বা 200, এটা হেরফের হতে পারে। যাই হোক, 100 বা 200 যে মার্কে হোক না কেন, আপনার মোটামুটি পরীক্ষার সময় এবং আহ, ইয়েটা হেরফের হতে পারে। কোভিড এর মধ্যে থেকে 100 মার্কের একটা চালু হয়েছিল, আবার 200 মার্কও হয়েছে, ঠিক আছে। এবং মানে সহজ কথা, যদি আপনি এই পরীক্ষা অংশগ্রহণ করতে চান, তাহলে আগের বছরের ফেব্রুয়ারির 28 তারিখের মধ্যে আপনার ইন্টার্নশিপ শেষ করতে হবে। মানে ইন্টার্নশিপ শেষ করার 1 বছর পার হতে হবে 28 ফেব্রুয়ারির মধ্যে। এটা আর কি সহজ কথা। এই যে, আচ্ছা। আর এই ক্ষেত্রে কত মার্কস আসে, যদি 200 মার্কের প্রশ্ন হয়, সেক্ষেত্রে আমরা দেখেছি অ্যানাটমির মার্কস থাকে হলো 20 থেকে 25, ফিজিওলজি 30 থেকে 35, বায়োকেমিস্ট্রি থেকে 10 থেকে 15, প্যাথোলজি থেকে 20 থেকে 25, মাইক্রোবায়োলজি 20 থেকে 25, ফার্মাকোলজি 20 থেকে 25, এবং সার্জারি ফ্যাকাল্টি বা যেই ফ্যাকাল্টির সাবজেক্ট, এক্ষেত্রে সার্জারি ফ্যাকাল্টি 40 থেকে 50 মার্কের প্রশ্ন আসে রেসিডেন্সিতে। তো ফ্যাকাল্টির কোশ্চেনের মধ্যে যেরকম বেলিয়ান ল্যাব থেকে শুরু করে যে কোনো সার্জারি, যেগুলো ইউরোলজি, অপথলমোলজি, তারপরে জেনারেল সার্জারি, সবকিছু থেকে কোশ্চেন আসতে পারে, যে কোনো জায়গা থেকে আসতে পারে। সার্জারি ফ্যাকাল্টির সবকিছু এখানে এর মধ্যে ইনক্লুডেড। আর আমরা রিসেন্ট সময়ে যদি কোশ্চেন অ্যানালাইসিস করি, আমরা দেখবো যে এই কোশ্চেন গুলো কিছু কিছু রিপিট কোশ্চেন থাকে, কিছু থাকে কমন কোশ্চেন, যেই কোশ্চেন গুলো মানে আহ, কেন কিরকম, যে পুরোপুরি 100% রিপিট না, কিন্তু ওই টপিক থেকেই আসছে। সাপোজ আপনার যদি আমি অ্যানাটমির কথাই বলতেছি। অ্যানাটমিতে যদি মনে করেন যে একটা থ্যালামাস থেকে প্রশ্ন একটা আসলো, ঠিক আছে, অথবা একটা মনে করেন যে বেসাল গ্যাংলিয়া থেকে একটা কোশ্চেন আসছে, সেখান থেকে হয়তো 1 বছর আসছে পুটামেন থেকে, একটা গ্লোবাস প্যালিডাস থেকে question আসছে। তো জাস্ট এরকম আর কি, বোঝানোর জন্য যে একই টপিক থেকে আসবে, সেটা কমন পড়বে আপনার ইনশাল্লাহ। তাহলে এটা হলো অ্যানাটমির ক্ষেত্রে প্রায় 30%, 35% এরকম রিপিট প্রশ্ন আছে। সবচেয়ে বেশি রিপিট প্রশ্ন আসে দেখা যায় যে মানে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজিতে, এগুলোতে রিপিট প্রশ্ন অনেক বেশি আছে। এবং নিউ কিছু কিছু প্রশ্ন আসে মোটামুটি এভারেজে আর্টস থেকে 15%-এর মতো নতুন প্রশ্ন আসে। এই প্রশ্নগুলো হয়তো এর আগে কখনো দেওয়া হয় নাই। তো এটা হলো আমাদের রিসেন্ট সময়ের এখানে অ্যানালাইসিস। প্রত্যেকটা আলাদা আলাদা করে এখন করার আসলে সময় নেই, আমি একটু দেখাই দিলাম স্ক্রিনে। আপনারা চাইলে আমরা আপনাকে পিডিএফটা সরবরাহ করব।
রেসিডেন্সি সিট ডিস্ট্রিবিউশন হলো দুই ধরনের সিট থাকে, আপনারা জানেন। একটা গভর্নমেন্ট যারা থাকেন, গভর্নমেন্ট ক্যান্ডিডেট যারা থাকেন তাদের জন্য, এবং নন গভর্নমেন্টের জন্য আলাদা সিট ডিস্ট্রিবিউশন থাকে, এবং সিটের নাম্বার কিন্তু চেঞ্জ হতে পারে। এটা হলো সর্বশেষ মার্চ 2025 সেশনের জন্য। গত বছরের নভেম্বর মাসে, অর্থাৎ 2024 নভেম্বর মাসে যে পরীক্ষাটা হয়েছিল, সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে দেখেন যে আহ, সবচেয়ে বেশি সিট ছিল বিএমইউ তে, 7টি ছিল গভর্নমেন্টের জন্য, আর নন গভর্নমেন্টের জন্য ছিল 5টা সিট। আর এছাড়া অন্যান্য কোথায় কোথায় থাকে দেখেন, এএফএমসি, যেটা এএফএমসি তে গভর্নমেন্ট ক্যান্ডিডেটদের জন্য কোনো সিট নাই, কিন্তু প্রাইভেট বা অটোনমাস ক্যান্ডিডেটের জন্য সিট আছে। আর যেটা হলো বারডেম, সেখানেও গভর্নমেন্ট ক্যান্ডিডেটের জন্য কোনো সিট নাই। এই দুইটা বাদে বাকি সব জায়গাতে গভর্নমেন্ট নন গভর্নমেন্ট সবার জন্যই সিট আছে। এবং যেই যেই ইনস্টিটিউট গুলোতে আমরা রেসিডেন্সিতে আমরা রেসিডেন্সি করতে পারবো, সেগুলোর মধ্যে আছে এএফএমসি, বিএমইউ, বাংলাদেশ এই যে বারডেম, ঢাকা মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ। আচ্ছা, জিএমআরডির প্রায় মোটামুটি সেশন, মানে সব ধরনের বিষয় একই কথা ডিএমআরডির ক্ষেত্রেও আসবে, রেসিডেন্সির মতোই সব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এক্সেপ্ট এক্ষেত্রে আপনার আগের বছরের 30শে জুনের মধ্যে ইন্টার্নশিপ শেষ করতে হবে, এটাই আর কি ব্যাপার। আর পরীক্ষার ফিটি নিয়ে আর বললাম না, এক্ষেত্রেও কোশ্চেন ডিস্ট্রিবিউশনটা প্রায় কাছাকাছি। ঠিক আছে, ফিজিওলজি থেকে একটু প্রশ্ন তুলনামূলক বেশি থাকে, তাছাড়া অন্য সব প্রায় কাছাকাছি, একই ধরনের প্রায়। আর এই ক্ষেত্রে ডিএমআরডির ক্ষেত্রে দেখেন কি কি ইনস্টিটিউট আছে। গভর্নমেন্টের জন্য বার্ডেন না, বাকি সবগুলোর জন্য সবার জন্য আছে। যেরকম এখানে বিএমইউ তে, অর্থাৎ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে কিন্তু আহ, আমাদের ডিএমআরডি কোর্স নাই। বার্ডেমে আছে, ঢাকা মেডিকেল কলেজে আছে, চিটাগাং মেডিকেল কলেজে আছে, কুমিল্লা মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ। এরপরে একটু আহ, আসি হলো বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান এন্ড সার্জন, বিসিপিএস নিয়ে। বিসিপিএস এর রুলসটা তেমন কিছু না এখানে, এই বিষয়ে বিস্তারিত ডক্টর তাসনিয়া বলবেন। এক্ষেত্রে বিষয় হলো যে আপনি জাস্ট ইন্টার্নশিপ কমপ্লিট করে এবার আপনার পার্মানেন্ট রেজিস্ট্রেশন নাম্বার আপনি যদি পান, তাহলে আপনি এফসিপিএস পার্ট 1 পরীক্ষার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এফসিপিএস এর দুইটা পার্ট থাকে, পার্ট 1 এবং পার্ট 2 পরীক্ষা। পার্ট 1 পরীক্ষাটার এখন হলো এন্ট্রি এক্সাম হয়ে গেছে এফসিপিএস এর জন্য। ঠিক আছে, এফসিপিএস এর জন্য এন্ট্রি এক্সাম হয়ে গেছে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা। অনেকটা আগে যেরকম এফসিপিএস পার্ট 1 পরীক্ষা ছাড়াও 2 বছর পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং করা যেত, আহ, এখন আর সেটা হবে না, সেই ট্রেনিং কাউন্ট হবে না। এক্সেপ্ট এমসিপিএস পরীক্ষা দিতে পারবেন, 2 বছর ট্রেনিং কাজ করে আপনি মেম্বারশিপ পরীক্ষা দিতে পারবেন কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জনের। তাছাড়া আপনি যদি এফসিপিএস পরীক্ষা দিতে চান, সেক্ষেত্রে আপনাকে পার্ট 1 পাস করে তারপরে 5 বছর ট্রেনিং শেষ করে তারপরে আপনাকে ফাইনাল পরীক্ষা দিতে পারবেন। মাঝখানে আবার 2 বছরের পরে একটা পরীক্ষা হয়, যেটাকে বলে মিড টার্ম পরীক্ষা। মিড টার্ম পরীক্ষা পাস করলে আপনি পরবর্তী 3 বছরের ট্রেনিং কন্টিনিউ করতে পারবেন। আর এফসিপিএস পার্ট 1 এর পাস করার পরে আম, আপনারা জানেন যে বেসরকারি যারা ক্যান্ডিডেট আছেন তাদের জন্য এফসিপিএস ডিপ্লোমা এবং রেসিডেন্সি সবার জন্যই কিন্তু একটা ভাতা দেওয়া হচ্ছে সরকার থেকে, সম্ভবত 35,000 এখান থেকে হচ্ছে। আর এই ভাতাটা কিন্তু আপনি যতদিন পর্যন্ত ট্রেনিং করবেন সেই কয়দিনের জন্য। আর এফসিপিএস এর জন্য আপনি অন্য গুলো আচ্ছা, এটা একটু পরেই বলি। এই হলে এফসিপিএস এর জন্য যেরকম সিট সিট ডিস্ট্রিবিউশন কিন্তু আলাদা কিছু করা নাই। বিসিপিএস থেকে এর আগে সিট ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছিল, সেটা নিয়ে একটু আবার আন্দোলন হয়েছিল, অনেকের পছন্দ হয় নাই। বিভিন্ন জায়গায় ইনস্টিটিউট করছে যেগুলোতে চয়েস, মানে চয়েসের মতো হয় নাই। পরবর্তীতে বিসিপিএস বলছে ঠিক আছে, আপনাদের মতো ট্রেনিং আপনারা করেন। এখন পর্যন্ত ওইটাই আছে যে যে যেখানে সুবিধা হচ্ছে সেখানে অ্যাপ্লাই করে তারপরে ভাইভাতে সিলেক্ট হলে তারপর সেই সব প্রতিষ্ঠানে তাকে নেওয়া হচ্ছে ট্রেইনি হিসাবে। এবং পরবর্তীতে বিসিপিএস একটা রিপোর্ট করলেই হয়ে যাচ্ছে যে আমি এখানে ট্রেনিং শুরু করতেছি। এটাই এখনকার হলো সিস্টেম আর কি। পার্ট 1 পাস করার পরে আপনার এই প্রসিডিউরটা করতে হচ্ছে। কিন্তু পরবর্তীতে এটা, এই রুলসটা আবার চেঞ্জ হতেও পারে, এটা বলে দিলাম আগে থেকে। তো এখন এফসিপিএস, ডিএমআরডি বা এমডি রেসিডেন্সির মধ্যে একটু আমরা যদি সুবিধা অসুবিধার কথা বলি,
রেসিডেন্সি এবং ডিএমআরডি দুইটা কোর্সের মধ্যে ডিপ্লোমা কোর্সটা যদিও ছোট কিন্তু একটু কঠিন এই কারণে, ডিপ্লোমা কোর্সে আপনার মোটামুটি ফাইনাল পরীক্ষা যখন হবে, মানে মানে অ্যাডমিশন টেস্টের কথা বলতেছি না, ফাইনাল পরীক্ষাতে এই এই ক্ষেত্রে মোটামুটি বড় একটা সিলেবাস কভার করতে হয়। সেটা করে কভার করাটা বেশ কঠিন, ডিফিকাল্ট, অল্প সময়ের মধ্যে আপনার প্রিপারেশন নিতে হয়। এবং যেই 2 বছর আপনি করবেন, সেই 2 বছরে আপনি মানে প্রচুর পড়াশোনা করতে হবে, এরকম একটা মেন্টালিটি অবশ্যই থাকতে হবে। আর রেসিডেন্সি অবশ্যই এখানেও এক্ষেত্রেও মানে হলো আপনার মোটামুটি একটা সময়, যথেষ্ট সময় পাওয়া যায় আপনার আহ, ভালো মতো একটা রেডিওলজিস্ট হওয়ার জন্য। তবে রেসিডেন্সিতে আর ডিপ্লোমা এই দুইটা কিন্তু বেশ ভালো একটা স্ট্রাকচার্ড কোর্স, মানে এখানে এখানে স্ট্রাকচারটা অবশ্য বেশি। তবে তারপরেও হলো বিভিন্ন আহ, প্রতিষ্ঠান ভেদে কিন্তু আপনার একটু হলো আপনার ট্রেনিং এর ফ্যাসিলিটি কম বেশি হতে পারে। কোনো কোনো প্রতিষ্ঠান দেখা যায় যে ট্রেনিং ফ্যাসিলিটি, একাডেমিক অ্যাক্টিভিটি একটু ভালো, কোথায় একটু খারাপ, এই বিষয়গুলো একটু হেরফের হতে পারে, যদিও পড়াশোনা আপনার নিজের মধ্যে। তারপরেও যেহেতু এটা হলো টেকনোলজি বেস, টেকনোলজি সবগুলো উপাদান যদি আপনার না থাকে সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, একটা ব্যাপার। আর এই ক্ষেত্রে কিন্তু আপনার চয়েস মতো যে সবসময় আপনি পাবেন সেরকম না। রেসিডেন্স এবং ডিপ্লোমাতে সাবজেক্ট চয়েস নিয়ে এখন আসলে, বা আপনার হলো, সরি, সাবজেক্ট চয়েস না, আপনার ইনস্টিটিউট চয়েস নিয়ে এখন কিছু বলবো না। ইনস্টিটিউট চয়েস নিয়ে আমাদের বিভিন্ন আলাদা সেশন হবে আমাদের রেসিডেন্সির জন্য, সেটাতে আপনাদের আমন্ত্রণ থাকবে। সেক্ষেত্রে সেক্ষেত্রে অভিজ্ঞ মেন্টর আছেন, তারা আপনাদেরকে গাইডলাইন দিতে পারবেন। তারপরেও আরেকটা বিষয় থাকে যে অনেকের হোম সিক থাকে, ফ্যামিলির ইস্যু থাকে, এইসবের জন্য আপনি হয়তো চান্স পেয়েছেন সিলেটে, সেখানে আপনি যেতে পারছেন না, আবার ঢাকা, সিলেটে কেউ আছে ঢাকায় আসতে পারতেছেন না। এরকম ঘটনাও হয়, সেক্ষেত্রে একটু মানে একটু সমস্যা হয় আর কি, এই জিনিসটা মাথায় রাখবেন। এফসিপিএস এর ক্ষেত্রে একটু ফ্লেক্সিবিলিটি আছে, সেটা হলো যে আপনি চাইলে যে কোনো জায়গাতে এখনো পর্যন্ত আপনি সেক্ষেত্রে ট্রেনিং এর যদি অনুমোদন থাকে, সেই অনুমোদিত জায়গায় আপনি ট্রেনিং করতে পারেন। আর 2 নম্বর বিষয়টা হলো আপনি ইচ্ছা করলে একাধিক জায়গাতে ট্রেনিং করতে পারেন, অর্থাৎ আপনি আহ, এই ট্রেনিংটা আপনি একবার ঢাকা মেডিকেলে, একবার সিলেট মেডিকেলে, একবার যদি আপনি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি করেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা, 2 নম্বর জিনিসটা হলো আপনি এখানে দুইবার, আপনার পুরো 5 বছরের মধ্যে দুইবার আপনি ব্রেক নিতে পারবেন, অর্থাৎ 6 মাস বা 1 বছরের জন্য আপনি ট্রেনিং ডিসকন্টিনিউ করতে পারবেন, পরবর্তীতে আবার জয়েন করতে পারবেন। এটা একটা এখনো সুবিধা আছে এই এফসিপিএস এর জন্য। রিসেন্ট আমাদের এফসিপিএস এর রেসিডেন্সির আমাদের ব্যাচ গুলোতে আমাদের প্রতি বছরই প্রচুর স্টুডেন্ট রেসিডেন্সি ডিপ্লোমাতে চান্স পায়। কম্বাইন্ড ব্যাচ গুলোতে, বিশেষ করে এফসিপিএস এবং পার্ট ওয়ানের কম্বাইন্ড প্রিপারেশন যেগুলো হয়, সেইগুলোতেও আমাদের মোটামুটি ভালো একটা চান্স পান আমাদের এখান থেকে। আমি পার্ট ওয়ানের বিষয়টা শুধু একটু দেখাই, যেহেতু আমি পার্ট ওয়ান এফসিপিএস পার্ট ওয়ান ব্যাচের কোঅর্ডিনেটর। তো আমাদের রিসেন্ট সময়ে দেখেন, 2025 সালে জুলাই মাসে যে পরীক্ষা হয়েছে, সেখানে 22 জন সারা বাংলাদেশ থেকে পাশ করেছেন। তার মধ্যে আমাদের সিনাপসের ব্যাচগুলো থেকে 7 জন ছিলেন। সর্বোচ্চ 2025 জানুয়ারিতে যেখানে 54 জন পাশ করেছেন সব মিলে, সেক্ষেত্রে আমাদের 24 জন ছিলেন। আর ওভারঅল পাস রেট হলো 13 থেকে 20%-এর মতো, যেটা মোটামুটি স্ট্যান্ডার্ড। কিছু কিছু সাবজেক্ট আছে এফসিপিএস, যেরকম সার্জারি, সেক্ষেত্রে একবার 1.5% পরে বারে দেখা যায় 50% পাস করে গেছে। রেডিওলজির ক্ষেত্রে এখনো এরকম সমস্যা হয় নাই। তো মোটামুটি একটা ব্যালেন্স থাকে আর কি। আপনি মোটামুটি আপনার প্রিপারেশন হলেই আপনি বুঝতে পারবেন যে আমার প্রিপারেশন হয়েছে, এবং পরীক্ষা দেওয়ার পরে বোঝা যায় হ্যাঁ পাস হয়েছে। আর এখনকার এফসিপিএস প্রিপারেশন আগের চেয়ে একটু সহজ সহজ হয়েছে, এই কারণে যে আগে 3টা পেপার ছিল, আলাদা করে পাস করতে হতো, এখন একটা paper। এখন এফআরসি সম্পর্কে সম্পর্কে একটু সংক্ষেপে বলি। ফেলোশিপ ইন রয়্যাল কলেজ অফ রেডিওলজি, সেক্ষেত্রে এটা হলো ইউনাইটেড কিংডমের একটা আন্তর্জাতিক স্বীকৃত রেডিওলজির একটা পরীক্ষা সিরিজ বলা যায়। এখানে 3টা পরীক্ষা হয়: এফআরসিআর পার্ট ওয়ান, এফআরসিআর পার্ট টু এ, এবং এফআরসিআর পার্ট টু বি। এফআরসিআর পার্ট ওয়ানটা আসলে বেসিক আপনার, মেইনলি অ্যানাটমি এবং ফিজিক্স এর আপনার যে নলেজ, সেটা এখানে আপনার অ্যাপ্লাই হবে। এবং এবং এখানে পরীক্ষা হয় এমসিকিউ টাইপের পরীক্ষা। আপনার যোগ্যতা হলো আপনি এমবিবিএস বা সমমানের ডিগ্রি যদি থাকে, এবং এই ক্ষেত্রে আপনার পরীক্ষাটা দিতে পারবেন। এবং আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলেও হলো, না হলেও সমস্যা নেই। তবে এফআরসিআর পার্ট টু এ যেটা, সেটা হলো ক্লিনিক্যাল থিওরি টাইপের 6টা সাব স্পেশালিটি থাকে। এই 6টা সাব স্পেশালিটি আপনার, তার সাথে রিলেটেড রেডিওলজিক্যাল পরীক্ষাগুলো হয়, এর এমসিকিউ হয় এবং ক্লিনিক্যাল সিনিয়র ভিত্তিতে বিভিন্ন প্রশ্ন হয়। আর এক্ষেত্রে যোগ্যতা হলো আপনি পার্ট ওয়ান পাস করার পরে আপনার ট্রেনিং থাকতে হবে, আবার কিছুদিন ট্রেনিং করার পর এই দুইটা যদি আপনার থাকে, তাহলে পার্ট ওয়ান মানে এফসিপিএস পার্ট ওয়ান না, এফআরসিআর পার্ট ওয়ান, তারপরে আপনি এই পরীক্ষাটা দিতে পারবেন।
এরপরে হলো পার্ট 2B। এই পার্ট 2B তে আপনার রিপোর্টিং, রেডিওলজিক্যাল রিপোর্টিং, তারপর র্যাপিড রিভিউ, ভাইবা, এই ধরনের মানে একদম আপনি রেডিওলজিস্ট হয়ে যাওয়ার পরে আপনি কিভাবে আপনার স্কিলটা দেখাচ্ছেন বা নলেজটা আপনি এক্সপ্লোর করতেছেন, এই বিষয়গুলো ওরা দেখবে। এই ক্ষেত্রে আপনাকে সামনাসামনি আপনাকে কনসোলে রিপোর্টিং দিবে, কিছু কিছু ছবি থাকবে, সরাসরি ভাইবা হবে, ঠিক আছে। এবং আপনার এই ক্ষেত্রেও আপনার ওই যে ট্রেনিং, ব্যাকগ্রাউন্ড ট্রেনিংটা ওরা দেখবে। তো এইগুলোর পরে আপনি একজন এফআরসিআর পাশ করা ডক্টর হয়ে যাবেন। এবং আপনি এফআরসিআর পাশ করলে ইউকে তে আপনি হলো কাজের সুযোগ পাবেন। শুধু ইউকে না, এটা আপনি ইউরোপের যে কোনো জায়গায় এবং এমনকি এশিয়ারও বেশ কতগুলো কান্ট্রিতে আপনি এই কাজের সুযোগ পাওয়া যায়। এবং এটা খুবই আহ, ভালো একটা রেসপেক্টেবল একটা। তবে এক্ষেত্রে একটা মানে ইয়ে হলো যে এখানে পরীক্ষার কেন্দ্র কোথায় হয়, পরীক্ষার কেন্দ্রটা সাধারণত ইউকে তে তো অবশ্যই। আর ইউকে মানে এই উপমহাদেশের মধ্যে ইন্ডিয়াতে সম্ভবত পরীক্ষার পার্ট 1 এর কেন্দ্র হয়। পার্ট 2A বা 2B এর কোশ্চেন পরীক্ষা কেন্দ্র সিঙ্গাপুর, তারপরে দুবাই, এসব জায়গায় হয়। আর আপনি চাইলে সবগুলো ইউকে তে দিতে পারবেন, তবে কাছাকাছির জন্য আপনি এগুলোর কথা বললাম। এগুলোর কোথায় কোথায় কেন্দ্র হয়, কবে পরীক্ষা হচ্ছে, এগুলো নিয়ে বিস্তারিত এফআরসিআর এর যে ওয়েবসাইট আছে সেক্ষেত্রে আপনি জানতে পারবেন। আর প্রত্যেকটা অংশের জন্য আলাদা পরীক্ষার ফি থাকে, এটা আপনার মাথায় রাখতে হবে। পরীক্ষাটা এফআরসিআর এর আপনার বই পাওয়া যায় বিভিন্ন, সেক্ষেত্রে সেগুলো আপনি আম, এবং সেগুলো আপনার হলো সলভ করতে হবে বা কিনতে হবে। আর পরীক্ষার জন্য ফি কিন্তু একটু বেশি, এবং আপনার কিন্তু এফআরসিআর এর জন্য একটু ফিনান্সিয়াল ব্যাকআপ থাকতে হবে, কারণ এফআরসিআর পরীক্ষাটা বেশ ভালো একটা এক্সপেন্সিভ, সব মিলে আর কি। আপনার পরীক্ষার যেরকম ফিটাও একটু এক্সপেন্সিভ, এবং আপনার যেহেতু বাইরে যেতে হবে সে এই পরীক্ষা দেওয়ার জন্য, সুতরাং এইগুলো মাথায় রেখে আপনার এফআরসিআর প্রিপারেশন নিতে হবে। মোটামুটি আপনার একটু মোটামুটি ফিনান্সিয়াল ব্যাকআপ থাকলে, বা আপনি যদি কিছুদিন প্র্যাকটিস করে আপনার মোটামুটি কিছু টাকা পয়সা আপনার হয়, সেক্ষেত্রে আপনার এই পরীক্ষাটা দেওয়াটা ভালো আর কি। আচ্ছা, তো মোটামুটি আমার সেকশনটা এই পর্যন্ত ছিল। আমাদের হেল্পলাইন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। যে কোনো সমস্যাতে আপনাদের আমাদের সাথে কথা বলতে পারেন। তো এরপরে আমাদের সঙ্গে ডক্টর তাসনিয়া বিনতে তাসলিম আছেন, উনি আপনাদের সঙ্গে আরো এফসিপিএস পার্ট 1 সম্পর্কে একটু ডিসকাশন করবেন, এবং আরো আপনাদের কিছু বিষয় নিয়ে উনি আলাপ করবেন। তো আহ, আমি ডক্টর তাসনিয়াকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পরবর্তী অংশটুকু কন্ডাক্ট করার জন্য। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, অবশ্যই। ভাইয়া ঢাকার বাইরে রেসিডেন্সির পাস রেট কেমন হয়? রেসিডেন্সির পাশে ঢাকার বাইরে জি জি। রেসিডেন্সির এখনো পর্যন্ত রেসিডেন্সির পাশ রেট সব জায়গায় মোটামুটি প্লাস মাইনাস কাছাকাছি, মানে খুব একটা হেরফের হয় না। মানে রেসিডেন্সিতে রেডিওলজিতে কিন্তু পাশ রেট মোটামুটি সব দিক দিয়ে ভালোই। হ্যাঁ, মানে আমি আমি যতদূর জানি রিসেন্ট সময়ে যে পরীক্ষাগুলো হয়েছে, আহ রেডিওলজিতে খারাপ না, মোটামুটি ভালোই, অনেকেই পাশ করছে। একটা একটা সেশনে আমি বলবো, এই সেশনের আগের সেশনে একটু খারাপ হয়েছিল, এটা অবশ্যই বলবো। এক্ষেত্রে পাশ রেট সেবার একটু কম ছিল, সম্ভবত আহ সম্ভবত 50% বা এরকম ছিল মনে হয় ঢাকার বাইরে। কিন্তু এই রিসেন্ট যে পরীক্ষা হয়েছে এই পরীক্ষাতে আলহামদুলিল্লাহ সব জায়গায় মোটামুটি ভালোই পাশ করছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাই, আরেকটা কোয়েশ্চেন ছিল যে যদি হচ্ছে মানে প্রাইভেট কোনো ইনস্টিটিউশনে যদি হচ্ছে সিলেক্টেড হয়ে, যেমন বারডেমে, আর হুম, হুম, পরবর্তীতে যদি আমার বিসিএস হয়, সেক্ষেত্রে হুম। হচ্ছে যে মানে ট্রেনিংটা কি কাউন্ট হবে, বা এক্ষেত্রে কি হতে পারে? আচ্ছা, এতদিন পর্যন্ত রুলসটা হলো ছিল যে প্রাইভেটে আপনি কন্টিনিউ করতে পারবেন, ঠিক আছে। জি। এখনো পর্যন্ত সম্ভবত সেটাই আছে। আমি আমি এখনো কনফার্ম বলতে পারতেছি না। তবে আপনি একটু প্রশ্নটা আমাকে একটু আহ একটু গ্রুপে একটু এই প্রশ্নটা একটু আস্ক করে রাখেন। আমি আপনি কনফার্ম করে আপনাকে ওই প্রশ্নের আপনি অ্যান্সার দিয়ে দেবেন। আপনি হচ্ছে ক্যারিয়ার রেডিওলজি গ্রুপে আছেন? জি জি। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওইখানে এই প্রশ্নটা একটু করে রাখেন, আমি ওইটা অ্যাপ্রুভ করে দেবো। আমি ওইটার অ্যান্সারটা আমি জেনে কনফার্ম করে, হ্যাঁ, আমি ওখানে লিখে দেবো ইনশাল্লাহ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। সালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক ধন্যবাদ নাজমুল সাকিব ভাইকে আমাকে ফ্লোর দেওয়ার জন্য আর এতক্ষণ এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। আমি নিজেও অনেকগুলো প্রশ্নের অ্যান্সার পেলাম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ক্যারিয়ার টকের পরের অংশে। আমি ডক্টর তাসনিয়া বিনতে তাসলিম। আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছি, তারপর বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে
এফসিপিএস পার্ট 2 ট্রেনিং কন্টিনিউ করছি। আমি জানুয়ারি 25-এ এফসিপিএস পার্ট 1 পরীক্ষা পাশ করেছিলাম। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে এফসিপিএস নিয়ে ডিটেইলসে, যে সিলেবাসটা কেমন, সেই সিলেবাসে আমরা কিভাবে এটাকে অ্যানালাইসিস করতে পারি, তারপর আমাদের প্রায়োরিটি গুলো কি হবে টপিক গুলোর, তারপর এক্সামে কোশ্চেন কেমন হয়, আমার প্রিপারেশনটা কিভাবে একদম জিরো থেকে স্টার্ট করতে হবে, পরীক্ষার হলে আমার ট্যাকটিক্স গুলো কি হবে, আমার কেমন মেন্টরশিপ দরকার, কি কি ক্রাইটেরিয়া থাকবে আমি যে কোচিং কে চুজ করব, তার মধ্যে আমি কি কি রিসোর্স থেকে পড়াশোনা করব, এবং আলটিমেটলি আমার সাইকোলজিক্যাল রেডিনেসটা কেমন থাকবে। তো আশা করি আপনারা আপনাদের প্রশ্নগুলোর উত্তর পাবেন, এবং অবশ্যই আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেশন শেষে প্রশ্ন করবেন। আমরা প্রথমে আমাদের সিলেবাস ডিসকাশন নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আচ্ছা, প্রথমে হচ্ছে সিলেবাস অ্যানালাইসিস। আপনারা সবাই জানেন যে বিসিপিএস এর প্রত্যেকটা সাবজেক্টের আলাদা একটা সিলেবাসের সফট কপি পাওয়া যায়, যেটা অনেকেই হচ্ছে সুবিধার্থে প্রিন্ট আউট করে রাখেন, এবং আপনারা চাইলে এটা পিডিএফ ভার্সনও ব্যবহার করতে পারেন। আপনার পরীক্ষার প্রিপারেশনের জন্য এই সিলেবাসটা হবে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এটা আপনি একদম চাইলে প্রিন্ট আউট করে সবসময় চোখের সামনে রাখতে পারেন। একটা টপিক পড়া শেষ হলে অবশ্যই সেটাতে মার্ক করতে পারেন। তো সেই সিলেবাসটা থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আজকে আপনাদেরকে দেখাবো। কিন্তু আপনারা যদি কেউ এখনো এটা ডাউনলোড করে না থাকেন বা প্রিন্ট করে না থাকেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আজকেই আপনারা এটা ডাউনলোড করে ফেলবেন এবং একবার চোখ বুলিয়ে নেবেন। সিলেবাসটা বেশ গুছানো। তো আমরা জানি যে আমাদের এফসিপিএস কোর্সটাতে টোটাল পরীক্ষা হয় 3টা পেপারে, এবং এখন হচ্ছে একদিনেই 3টা পেপারে টোটাল 150 প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন 2 মার্কস করে 300 মার্কসের পরীক্ষা হচ্ছে, এবং প্রতি পেপারে 25টা এমসিকিউ এবং 25টা এসবিএ থাকে। কোনো ধরনের নেগেটিভ মার্কিং নেই। তো আমাদের রেডিওলজি অ্যান্ড ইমেজিং সাবজেক্টে পেপার 3টি হচ্ছে অ্যানাটমি, রেডিওলজিক্যাল ফিজিক্স, এবং পেপার 3 কে বলা হয় প্যাথোলজি অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিক্স। এটা হচ্ছে সিলেবাস অনুসারে। কিন্তু পেপার 3 তে প্যাথোলজির আন্ডারে আমরা মাইক্রোবায়োলজি, মাইক্রোবায়োলজি বাইরে ইমিউনোলজি, তারপর জেনারেল সিস্টেমিক প্যাথোলজি, কখনো কখনো বায়োকেমিস্ট্রি এবং ফিজিওলজি থেকেও লাস্ট কয়েকটা বছরে বেশ কিছু প্রশ্ন আসতে দেখছি। আপনাদের যে সিলেবাসটা দেওয়া আছে সেই সিলেবাসের শেষে দেখবেন প্রতি পেপারের একটা সামারি দেওয়া আছে, যে এই টপিক থেকে নাম্বার অফ কোশ্চেন্স এরকম হবে, এভাবে একটা সাজেস্টিভ দেওয়া থাকে। তো এটা হচ্ছে আপনার টপিকের প্রায়োরিটি চুজ করার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড। আমি এটা সিলেবাস থেকেই নিয়েছি। এই স্লাইডটা ডিসাইড করে দিবে যে আপনার হাতে যদি সময় কম থাকে আপনি কোন টপিকটা বেশি প্রায়োরিটি দিয়ে পড়বেন, বা আপনি যদি ভালো করে প্রিপারেশন নেনও শেষ মাসে আপনি কোন টপিকগুলোকে রিভিশন দিবেন। যেমন আমরা যদি পেপার 1-এর সিলেবাসটা একটু সংক্ষেপে দেখি, যেখানে একদম মানে স্পেসিফাই করে দেওয়া আছে যে এমব্রায়োলজি থেকে 3 থেকে 5টার বেশি প্রশ্ন হবে না। তারপর হাইয়েস্ট দেখা যাচ্ছে নিউরোলজিতে 7 থেকে 8টা প্রশ্ন হচ্ছে। আর এটা মোটামুটি বিসিপিএস ফলো করার চেষ্টা করে, আমরা এখন পর্যন্ত দেখেছি, বা ফলো না করলেও ব্যাপারটা কাছাকাছি থাকে। তো আপনি রিভিশন দেওয়ার সময় যদি এভাবে ধরে পড়েন যে যে টপিকটাতে সবচেয়ে বেশি প্রশ্ন আছে আমি সেগুলো আগে কমপ্লিট করব, তাহলে কিন্তু আপনাদের মার্কস তোলাটা সহজ হয়ে যাবে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে 300 মার্কসের মধ্যে আমাকে তো 300 পেতে হবে না, আমাকে 210 পেতে হবে। আগে যেমন প্রতি পেপারে 70 তুলতে হতো, এখন এই চাপটা কিন্তু আর নেই, আমার ইন টোটাল 210 হলেই হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু যারা একটু রিসেন্ট এমবিবিএস পাশ করে এসেছেন তাদের জন্য পেপার 3টা খুব ভালো একটা চান্স হতে পারে, বা আপনাদের প্রত্যেকেরই কারো না কারো কোনো না কোনো স্ট্রং পয়েন্ট থাকে। তো সেই টপিকটাকে আপনি চয়েস করতে পারেন, কারণ আপনাকে জাস্ট 210 পেতে হবে, 70% মার্কস তুলতে হবে। পেপার 2 রেডিওলজিক্যাল ফিজিক্স, যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি টেনশনে থাকি কারণ এটা আমাদের সবচেয়ে আননোন, কিন্তু যদি একবার কেউ পড়া শুরু করেন দেখবেন অন্য 2 পেপারের চেয়ে এই পেপারে মার্কস তোলা সহজ, মনে রাখা সহজ, বুঝে মানে বুঝে পড়াটা সহজ। তো রেডিওলজিক্যাল ফিজিক্স এর সিলেবাসটা যদি 7টা পয়েন্ট এখানে ভাগ করা হয়েছে। প্রথমত হচ্ছে ম্যাটার, কারেন্ট, ম্যাগনেটিজম, ইলেকট্রোম্যাগনেটিজম। এখান থেকে 8 থেকে 10টা প্রশ্ন আসে। তো আমরা যদি হাইয়েস্ট কোশ্চেন দেখি, দেখেন সেকেন্ড পয়েন্টে যে রেডিয়েশন, এক্স-রে, ইন্টারাকশন অফ রেডিয়েশন উইথ ম্যাটার অ্যান্ড অ্যাবজর্পশন অফ রেডিয়েশন। এই টপিক থেকে 10 থেকে 12টা প্রশ্ন প্রত্যেকবারই আসে এমসিকিউ এবং এসবিএ মিলিয়ে। তাহলে আপনি অবশ্যই যদি নতুন করে পড়াশোনা শুরু করেন আপনি অবশ্যই সেকেন্ড টপিকটা দিয়ে স্টার্ট করবেন। এবং আমাদের যে স্পেশাল ইকুইপমেন্ট গুলো দেখেন এখান থেকে 5 থেকে 7টা প্রশ্ন ইচ থাকে। এই স্পেশাল ইকুইপমেন্টের মধ্যে সিটি স্ক্যান, এমআরআই, ফ্লুরোস্কোপি, আল্ট্রাসোনোগ্রাফি, ম্যামোগ্রাফি, পেট স্ক্যান, এসপিসিটি সবকিছু ইনক্লুডেড।
তাহলে আপনি বুঝতেই পারছেন যে যদি আপনি এই রেডিয়েশনের টপিকটা পড়েন, তারপর আপনি এই স্পেশাল ইকুইপমেন্ট গুলো পড়েন, আপনার কিন্তু অনেকগুলো প্রশ্ন কাভার হয়ে যাচ্ছে। এভাবে টেকনিক্যালি হচ্ছে বোঝার জন্য যে আমি কোন টপিকটাকে প্রায়োরিটি দিব, সেটার জন্যই আমাদের সিলেবাস অ্যানালাইসিস করাটা খুবই জরুরি। পেপার 3 যেটা আমাদের সবচেয়ে কমন এবং মানে মনে থাকে, সেটা হচ্ছে প্যাথোলজি অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিক্স, যেটার মধ্যে জেনারেল প্যাথোলজি, হেমাটোলজিক্যাল রেটিকুলো এন্ডোথেলিয়াল ডিসঅর্ডার, ইমিউনোলজি, জেনেটিক্স, মাইক্রোবায়োলজি, প্যারাসাইটোলজি, সিস্টেমিক প্যাথোলজি যেটা আমাদের রেডিওলজির সাথে রিলেটেড, এবং বায়োস্টেট এবং বায়োকেমিস্ট্রি। তো এখানে কোশ্চেন ডিস্ট্রিবিউশন যেটা দেওয়া আছে এটা অনেক সময় ফলো করা হয় না। যেমন বায়োস্ট্যাট থেকে আমরা মাঝে মাঝে দেখি কোনো প্রশ্নই আসে না, কিন্তু মাঝে মাঝে অনেক বেশি প্রশ্ন আসে। এবং আমাদের সিলেবাসে ফিজিওলজি মেনশন করা না থাকা সত্ত্বেও বেসিক ফিজিওলজি, বিশেষ করে হরমোনাল যে চেঞ্জ গুলো, যেমন গ্রোথ হরমোন কখন বাড়ে কমে, ইনসুলিন সিক্রেশন কখন বাড়ে কমে, এই টপিকগুলো থেকে প্রায় প্রশ্ন আসে। তো চাই আমাদেরকে ওটাও মাথায় রাখতে হবে। তাহলে আমরা এতক্ষণ সিলেবাস নিয়ে যে আলোচনাগুলো করলাম, সেখান থেকে যে 3টা পয়েন্ট আমরা বের করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের প্রথমত সিলেবাসটাকে আমরা প্রিন্ট আউট করে নিব, মানে আমার চোখের সামনে রাখবো, যেন প্রত্যেকদিন আমি একটু চোখটা বুলাতে পারি যে না, আমাকে এই এই টপিক গুলো পড়তে হবে, আমার এটা এটা পড়া বাকি আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে সিলেবাস প্রিন্ট আউট করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে প্রায়োরিটি সিলেক্ট করতে হবে যে আমার কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে। এখন প্রায়োরিটি সিলেক্ট করার জন্য আমার একটা সোর্স তো সিলেবাস, আমি দেখবো যে কোথায় কোথায় মার্কস ডিস্ট্রিবিউশন বেশি দেওয়া আছে। আরেকটা সোর্স হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করা। অন্যান্য অনেক সাবজেক্টে আমরা খুব সহজেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কালেক্ট করতে পারি, কিন্তু যেহেতু রেডিওলজি অ্যান্ড ইমেজিং একটু নতুন সাবজেক্ট, এক্ষেত্রে আমাদের এই প্রশ্নগুলো সংগ্রহ করতে কিন্তু বেশ মানে অসুবিধায় পড়তে হয়। তো সেক্ষেত্রে আপনারা দেখবেন যে আমরা সিলেবাস থেকে প্রত্যেক বছরই রিকল সেশন অ্যারেঞ্জ করি, সেখানে আপনাদেরকে একদম এক্সপ্লানেশন সহ বুঝিয়ে প্রশ্নগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করি। তো আপনারা ওই সেশনগুলো অবশ্যই অ্যাটেন্ড করবেন এবং পিডিএফ গুলোও কালেক্ট করার চেষ্টা করবেন। আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম, আমার মনে আছে যে সিনাপসের যে এই ক্লাসগুলো আমাকে খুবই হেল্প করেছিল, কারণ আমার প্রিপারেশন নেওয়ার সময় খুব বেশি সময় আমার হাতে ছিল না। তা আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করার পিছনে অনেক বেশি ফোকাস করেছিলাম, এবং আল্লাহর রহমতে এটা আমার উপকারেও লেগেছিল। আপনাদের বেশ কিছু গ্রুপ আছে মেসেঞ্জারে, যেখানে দেখবেন সবাই অনেক হেল্পফুল মেন্টালিটির, সবাই শেয়ার করে কোশ্চেন সলভ করছে, কেউ একটা সেশনের কোশ্চেন একটা পেপার করছে, কেউ আরেকটা পেপার করছে। তো আপনারা এই ব্যাপারগুলোতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করার চেষ্টা করবেন, তাহলে দেখা যায় যে পরীক্ষার আগে আপনার লোড হবে না। আপনি নিজে যখন একটা প্রশ্ন সলভ করবেন, তখন আপনার এইটার রিকল সেশনও হেল্পফুল হবে, এবং আলটিমেটলি এটা আপনার জন্য অনেক কাজে লাগবে। তাহলে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করাটাকে আমরা টপ মোস্ট প্রায়োরিটি দিচ্ছি। সামনে আমরা এটা নিয়ে আরো আলোচনা করব যে কিভাবে আমরা ইফেক্টিভলি প্রিভিয়াস ইয়ারের সেশন শুরু করতে পারবো। ওকে, এবার আমাদের জন্য হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, যে সিলেবাস আমরা দেখে নিলাম, এখন আমরা কিভাবে রিসোর্স সিলেক্ট করব। তাহলে রিসোর্স গুলো সিলেক্ট করার ক্ষেত্রে অনেক ডিটেইলসে অনেক বই অনেক কিছু আমাদের সামনে আছে। যে ধরেন আপনার হাতে সময় নেই বা ঠিক 6 মাস সময় আছে, তখন আপনি কিভাবে পড়বেন? তো আমি সবচেয়ে সংক্ষেপে রিসোর্স গুলো আনার চেষ্টা করেছি, যেটা আমি ব্যক্তিগতভাবে পড়ে উপকার পেয়েছি। পেপার 1-এর জন্য যেমন বিডি 84 বেশি ফলো করা হয়। আমি যেমন এমবিবিএস এর লেভেলে আসলে দত্ত আর ইয়া পড়ে অভ্যস্ত, বিশ্রাম সিং পড়ে অভ্যস্ত ছিলাম, তো আমার জন্য 84 ধরাটা একটু নতুন ছিল। তো আমি যেটা করেছি, আমি বিডি 84 এর শেষে যে এমসিকিউ গুলো থাকে এবং যে বক্স গুলো থাকে, শুধু সেগুলো পড়ে গিয়েছি। তো ওখান থেকে প্রশ্ন আসে, এখানে আবার সেই প্রিভিয়াস ইয়ার সলভের কথা চলে আসে। আপনি যখন প্রিভিয়াস ইয়ার সলভ করবেন, আপনি কিন্তু বুঝতে পারবেন আচ্ছা এই প্রশ্নটা এখান থেকে এসেছে। আপনি খুলে দেখবেন এটা হয় 84 লাস্টের কোশ্চেন গুলো থেকে আসছে, অথবা তার সারাউন্ডিংস টপিক থেকে আসছে, অথবা হচ্ছে কোনো একটা বক্স থেকে আসে। তার মানে আপনাকে পড়াটা কমায় ফেলতে হবে। আপনার পক্ষে তো আর পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশনের সময় পুরো একটা আস্ত বই ধরে পড়া সম্ভব না। দ্বিতীয়ত হচ্ছে প্রচুর পরিমাণে ছবি দেখতে হবে। এখন এক্ষেত্রে কোনো ফিক্স কিছু নেই যে আপনাকে ছবিটা নেটার থেকেই দেখতে হবে। অনেকের কাছে যেমন নেটার দেখার চেয়ে গুগল করে দেখাটা সোজা। আমার যেহেতু সফট কপি পড়ার অভ্যাস সবসময়, আমার জন্য নেটারের পিডিএফটা ওপেন করাটা সহজ ছিল। আমি এর জন্য নেটার থেকে ছবি দেখতাম। এটা কি হবে, আপনার যখন একটা ফিক্সড সোর্স থাকবে যে না, আমি এই ছবিটা গুগল থেকেই দেখবো বা আমি এই ছবিটা নেটার থেকেই দেখবো, তখন দেখা যাবে আপনি যখন বারবার একটা ছবি দেখবেন, আপনার মাথায় একটা ডিপ মেমোরি তৈরি হবে। তাহলে আমাকে ছবি দেখতে হবে, একটা বই টেক্সট বই হিসেবে আমি রাখতে হবে, বিডি 84 রাখলে ভালো হয়। ওয়েল সর্টেড লেকচার শিটস, মানে কি, আপনাকে একটা কোচিং এর আন্ডারে আপনি অবশ্যই থাকবেন, একটা মেন্টরশিপের আন্ডারে আপনি থাকবেন। সেখান থেকে আপনি যেই
লেকচার গুলো পাবেন, যেই তথ্যগুলো পাবেন সবকিছু আপনার লেকচার শিটে নোট করা থাকতে হবে। আপনার লেকচার শিটে কি কি থাকবে, যা অলরেডি প্রিন্ট করা আছে তার বাইরেও কোনটা ইম্পর্টেন্ট, কোনটা 1 স্টার, 2 স্টার, 3 স্টার এবং কোনটা ইনফিনিটি স্টার, এভাবে আপনার সর্ট করা থাকতে হবে। এবং আপনি যখন যে পরীক্ষা দিবেন তাতে আপনার যে ভুলগুলো হবে সেই ভুলগুলোকে আপনার ওখানে মার্ক করে রাখতে হবে যে এটা আমার ভুল হয়েছে, নেক্সট টাইম যেন এটা আমার আর ভুল না হয়। এটা করলেই শুধুমাত্র আপনি কোচিং কে ইউটিলাইজ করতে পারবেন। 4 নাম্বার হচ্ছে ব্রাউজিং। আপনারা দেখবেন যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবেন, দেখবেন কিছু প্রশ্ন আসে যেগুলো আপনি মানে গতানুগতিক বই থেকে আপনি অ্যান্সার খুঁজে পাবেন না। তখন এগুলো আপনাকে ব্রাউজ করতে হবে, দেখবেন রেডিওপিডিয়াতে আপনি এটার অ্যান্সার পেয়ে গেছেন। তো বারবার একটু রেডিওপিডিয়ার ওয়েবসাইটে ঢোকার একটু অভ্যাস রাখতে হবে। যখন সময়ের মানে অবসর সময় পড়তে ভালো লাগছে না, আপনি একটু ব্রাউজ করে কিছু ছবি দেখে আসলেন, একটু মিডল সেরেব্রাল আর্টারি ব্রাঞ্চ গুলো দেখে আসলেন, একটু সার্কেল অফ হুইলিসটা দেখে আসলেন। এভাবে একটু ব্রাউজিং করতে হবে, তাহলে আসলে অ্যানাটমিটা আমাদের জন্য একটু সহজ বোধ হয়। পেপার 2 এর জন্য যদি আমরা মিনিমাম প্রিপারেশনের কথা বলি, তাহলে আমরা সেলম্যান যে 10th এডিশনটা আমাদের জন্য সবচেয়ে সহজবোধ্য করে লেখা বই, সেটা অবশ্যই পড়বো। দ্বিতীয়ত হচ্ছে একই কথা যে আমাদের নোট বা লেকচার শিটটাকে আমরা সর্ট করে নিব, যে কোনটা কি স্টার, কোনটা ইনফিনিটি স্টার টপিক যেটা আমি এক্সাম নাইটে আমাকে দেখতেই হবে, আর হচ্ছে কোনগুলো আমার ভুল হচ্ছে, প্রতি পরীক্ষার ভুলগুলো আমি বইয়ে দাগায় রাখবো, যেন নেক্সট টাইম আমার নেক্সট পরীক্ষায় এটা ভুল না হয়। এর বাইরে হচ্ছে আমরা শারমিন আপুর হাতে লেখা একটি নোট পড়তাম, তো এরকম যার যার পরিচিত যেই নোট আছে সেটা একটা নোট পড়তে পারেন। এমআরআই এর জন্য এমআরআই মেডিজির বইটা আমরা পড়ি। এর বাইরে এটা হচ্ছে আপনার বেসিক, মানে রেডিও ফিজিক্স এর কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আপনার বেসিক হচ্ছে এই 4টা জিনিস। এর বাইরে আপনার আসলে কি লাগতে পারে, যেমন কে থায়ালানের রেডিওলজিক্যাল ফিজিক্স এর যে বইটা আছে, ক্রিস্টেনসেন আছে যেটা শর্ট ভার্সন আমরা নিশোজ এইড নামে চিনি, আর রেডিওপিডিয়া। এই দুইটা বইয়ের নাম উল্লেখ করার কারণ হচ্ছে যখন কিছু মানে আপনার বেসিক প্রিপারেশন হয়ে যাবে, তখন আনকমন কিছু প্রশ্নের অ্যান্সারের জন্য আপনি যখন সোর্স ঘাটতে যাবেন দেখবেন খুঁজে পাচ্ছেন না, তখন এই বইগুলোতে যে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। তো আমি সবসময় আসলে সফট কপি পড়ার পক্ষে, যদি কারো সুবিধা হয় বা বড় ডিভাইস থাকে। সফট কপি পড়লে দেখা যায় একটা টপিকের নাম সার্চ করে সার্চ দিলে ওইটা চলে আসে। তো ওরকম করে করে যেটাই অ্যান্সার পরীক্ষায় আমি মানে আনকমন লাগতো কোশ্চেন সলভ করতে যেয়ে, যে না এটা আমি সেলমেনে বা আমার পড়া সোর্স গুলোতে পাচ্ছি না, তখন আমি এই টেক্সট বইগুলার পিডিএফ এ যে ওইটা সার্চ দিয়ে খুঁজে বের করার চেষ্টা করতাম। তাহলে পেপার 2 এর জন্য আমাদের এটা হচ্ছে রিসোর্স। পেপার 3 এর ক্ষেত্রে আমাদের মেইন টার্গেট হচ্ছে প্যাথোলজি আর মাইক্রোবায়োলজি। এই দুইটাতে যেন আমাদের কোনো ভুল না হয়। তো স্বাভাবিকভাবে আপনি যখন পার্ট 1 এর প্রিপারেশন নেবেন, আপনার হাতে তো আসলে অনেক সময়ের প্রিপারেশন নেওয়া অনেকের পক্ষেই সম্ভব হয় না। তখন কম সময়ে কিভাবে ইফেক্টিভ প্রিপারেশন নিতে হয়, এক্ষেত্রে আমাকে মেন্টর আমাকে বলেছিলেন যে যে কোনো 2টা পেপারে ফোকাস করার কথা। যে কোনো 2টা পেপার আমার টার্গেট থাকবে, যে ওগুলো আমি ভালো করে ফোকাস করব, আরেকটা পেপার আমি বেসিক থেকে মিনিমাম থেকে অ্যান্সার করার চেষ্টা করব। তো আমি তখন পেপার 3টাকে ভেবেছিলাম যে এটা আমি মিনিমাম এফোর্ট দিব। তো আমি সেক্ষেত্রে হচ্ছে চুজ করেছিলাম যে আমি রবিনসের যে সিস্টেমিক প্যাথোলজি যে ছকগুলো আছে, যে যে এই 10টা চ্যাপ্টারের জাস্ট ছকগুলো আমি পড়বো, আমার যে কোচিং এর যে লেকচার শিট আছে সেটা আমি পড়বো, আর মাইক্রোবায়োলজি জাস্ট লেকচার শিট গুলো পড়বো। তখন দেখলাম মাইক্রোবায়োলজি লেকচার শিট অনেক ডিটেল, তখন আমি কি করলাম, একবার জাস্ট শিট রিডিং দিয়ে সিনেপসের এক্সাম উইথ সলভ ব্যাচে ছিলাম, সেই ব্যাচে পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে দেখলাম যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে, ওগুলা সেটা দাগায় নিচ্ছি, আমি শুধু অতটুকুই পড়েছি। কারণ আসলে সবকিছু কমপ্লিট করে পড়াটা সম্ভব হয় না, কারণ মাথায় রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট শেষ করার চাইতেও। তাহলে আপনাকে এরকম ফোকাস করে ইম্পর্টেন্ট জায়গাগুলো বুঝতে হবে, যে প্যাথোলজিতে এই জায়গা থেকে প্রশ্ন আসছে, মাইক্রোবায়োলজি এই জায়গা থেকে প্রশ্ন আসছে। তার মানে আলটিমেটলি ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আপনাকে সলভ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে এবং সেটা একদম গেঁথে ফেলতে হবে, যেন ওখান থেকে আসা একটা সিঙ্গেল প্রশ্ন আমার ভুল না হয়। এর বাইরে বায়োকেমিস্ট্রির জন্য আছে এবিসি বায়োকেমিস্ট্রি। সেখান থেকে খুব ডিপে যে প্রশ্ন আসে তা না, বরং মেটাবলিজম এবং যে ভিটামিনস এন্ড মিনারেলস, ওই 2টা চ্যাপ্টার যদি আপনি পড়েন ইনশাল্লাহ ওখান থেকে আপনি ইম্পর্টেন্ট কমন পেয়ে যাবেন। ঘুরে ফিরে প্রশ্ন ওখান থেকে আসে এবং ওগুলো অনেকগুলো বেসিক কনসেপ্ট থেকে অ্যান্সার করা যায়। কিন্তু আপনাকে তো মানে একটা প্রিপারেশনের ফ্লো তো থাকতে হবে, তার মানে আপনাকে পরীক্ষাগুলো দিতে হবে, যেখানে যেখানে আটকাবেন সেই টপিক গুলো হচ্ছে বই থেকে একটু দেখে নেবেন। আর যদি আপনি সময় দিয়ে পড়তে চান তাহলে অবশ্যই সিস্টেমিক প্যাথোলজি খুব ভালো করে বুঝে পড়বেন, কারণ এখান থেকে প্রশ্ন বেশি আসে জেনারেলের চেয়ে। আর জেনারেল প্যাথোলজি কিছু স্পেসিফিক জায়গা থেকে প্রশ্ন আসে, যেমন নিওপ্লাসিয়া থেকে প্রশ্ন আসবে, তারপর সেল ইনজুরি, ইনফ্লামেশন, এরকম স্পেসিফিক জায়গাগুলো থেকে ভালো করে হচ্ছে রিভিশন দিবেন। মাইক্রোবায়োলজি যেমন আপনি যদি মাইকোলজিতে ঘন্টার পর ঘন্টা সময় দেন তাহলে তো হবে না, আপনাকে অবশ্যই ব্যাকটেরিওলজিতে ভালো করে সময় দিতে হবে, জেনারেল ব্যাকটেরিওলজিতে। এভাবে আপনাকে বুঝতে হবে যে আপনি যে সাবজেক্টটাতে পরীক্ষা দিতে যাচ্ছেন সেই সাবজেক্টের জন্য কোনটা রিলেভেন্ট, যেটা রিলেভেন্ট না সেটাতে টাইম দেওয়া মানেই একটা ইম্পর্টেন্ট জিনিস আপনার
ছুটে যাওয়া। এখন আমাদের স্টাডি স্ট্র্যাটেজিটা কেমন হবে? ধরেন আমার হাতে যদি 3 মাস সময় থাকে, তাহলে কি আমি ভাববো যে আমি এই সেশনটাকে স্কিপ করি, আমি নেক্সট সেশনের জন্য ভালো করে পড়বো? এভাবে যখন আমরা চিন্তা করি তখন আসলে একদম গ্যারান্টেড থাকে যে আমার এই সেশন তো ছুটবেই ছুটবে। তাহলে আমাদের কি কি করতে হবে? যেই সময়টাই আমাদের হাতে আছে সেটাকে আমাদের প্ল্যানিং এর মধ্যে ধরতে হবে। যেমন এখন আজকে হচ্ছে অক্টোবরের 27 তারিখ, তার মানে জানুয়ারিতে যদি 4-5 তারিখেও পরীক্ষা হয়, আমাদের হাতে এক্স্যাক্টলি 2 মাস 1 সপ্তাহের মতো টাইম আছে। তাহলে আপনাকে ধরতে হবে আমি এই 2 মাস 1 সপ্তাহের জন্য আমাকে একটা প্ল্যান করতে হবে। এভাবে হচ্ছে আপনার প্ল্যানটা হবে আপনার হাতে কতটুকু সময় আছে তার উপর নির্ভর করে। আমি যখন পার্ট ওয়ানের প্রিপারেশন নিয়েছিলাম, বিশেষ করে গত বছরের এই টাইমটাতেই, আমার যখন সার্জারি ইন্টার্নশিপ চলে, তখন আমি চিন্তা করতেছিলাম যে আমার তখন জাস্ট কোচিং এর ভিডিও দেখা শেষ হয়েছে, আমার কোনো কিছু মোটামুটি যেটাকে বলে আত্মস্থ করা ওরকম কমপ্লিটলি হয় নাই। তা আমি আমার এক সিনিয়র ট্রেনি ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই আমার কি পার্ট ওয়ানটা সিরিয়াসলি দেওয়া উচিত? উনি আমাকে বলছে তুমি কতটুকু পড়ছো? বলছি যে ভাই আমি জাস্ট ভিডিও গুলো দেখছি আর মাঝে মাঝে এক্সামে অ্যাটেন্ড করতাম, কিন্তু এক্সামের ওটা যে খুব ভালো মতো কি ভুল হলো কেন ভুল হলো সেটা দেখবো, সেটা সুযোগ নেই। তখন উনি আমাকে একটা কথা বলছিলেন যে সেটা হচ্ছে যে কখনো এটা ভাবতে হয় না যে এটা হইলে কি হবে ওটা হইলে কি হবে। আমার কথা হচ্ছে আমার হাতে সময় আছে, আমার এখন অন্য কোনো কাজ নাই, তার মানে আমি এটাতে ফোকাস করবো, আমি আমার 100% দিব। তারপর হওয়া না হওয়া অবশ্যই উপরে একজন বসে আছেন, তিনি লিখে রেখেছেন। তাহলে আমাকে আমার চেষ্টাটা এবং দোয়াটা করে যেতে হবে। তারপর হলে হবে, নাহলে আমার পরের বছরের জন্য আগায় থাকলো। তারপর আমার মাথায় এটা আসলে হিট করছে যে আমার নিজেকে যে বারবার আমি একটা এক্সকিউজের কার্ড দিচ্ছি যে আমার তো সময় নাই, আমার তো এখনো প্রপার প্রিপারেশন নেওয়ার টাইম হয় নাই, এটা ঠিক না। আমাকে ভাবতে হবে যে আমি যে চিন্তা করতে পারছি একটা সাবজেক্ট চুজ করে সামনে আগানোর একটা ডিসিশন নিতে পারছি, এটাই তো অনেক বড় একটা স্টেপ। তার মানে আমাকে এখন সিরিয়াস হতে হবে, যেই পরীক্ষাটা আমি যখন দিব আমি আমার সাধ্য মতো সিরিয়াস হব। তাহলে আমাকে প্ল্যান করতে হবে, এটা 3 মাসের হোক, 6 মাসের হোক, 1 বছরের হোক। এখন সবার জন্য সব সিচুয়েশন কখনোই সেম থাকবে না। আমরা একবার আন্ডার গ্রাজুয়েট লেভেল কমপ্লিট করে ফেলার পর লাইফ আমাদের জন্য এক একজনের জন্য এক এক রকম। এখন আমি যদি একটা প্ল্যান করে সেটা আপনাদের 10 জনকে দেই, এটা কিন্তু কারো না কারোর জন্য বেইনসাফি হবে। কারণ এখানে কেউ কেউ থাকবে যাদের এখন তার সংসার, তার বাচ্চা কাচ্চা ছোট, তাদেরকে সামলাতে হচ্ছে, বাসায় অসুস্থ কেউ আছে তাকে দেখতে হচ্ছে। এখন সে যদি একটা 6 মান্থের প্ল্যান নেয় তাহলে তার জন্য এটা অনেক বেশি লোড হয়ে যাবে। তো আপনাকে আপনার ইন্ডিভিজুয়াল একটা প্ল্যান করতে হবে, সেটাতে আপনাকে কনফিডেন্ট থাকতে হবে। আশেপাশের মানুষকে দেখা যাবে না যে আচ্ছা ও তো আমার পরে এসে আগের প্ল্যান করে ফেললো, এরকম করে চিন্তা করাই যাবে না। তাহলে আপনাকে আপনার ইন্ডিভিজুয়াল একটা প্ল্যান করতে হবে। করার পর আপনি ওই প্ল্যানে ফোকাস থাকবেন, ওই প্ল্যান অনুযায়ী আপনি ডিসাইড করবেন আমি কোন মাসে কোন টপিকটা শেষ করব, কতটুকু আমাকে টাইম দিতে হবে। এটা আপনাকে হেল্প করবে আপনার সিলেবাস অ্যানালাইসিস আর প্রায়োরিটি ডিসকাশন। এখন যদি ধরলাম আমি একটা 6 মাসের প্ল্যান করেছি, তাহলে আমার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে সিলেবাসটা অ্যানালাইজ করা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলোকে কালেক্ট করে চোখের সামনে রাখা। প্রথমে আপনি তো প্রশ্ন দেখে কিছুই বুঝতে পারবেন না। এবার আপনাকে চুজ করতে হবে আমি কি সহজ জিনিস দিয়ে শুরু করব না কঠিন জিনিস দিয়ে শুরু করব। তো এক্ষেত্রে দুইটা পক্ষে আমার কিছু যুক্তি আছে। প্রথমত হচ্ছে এমন অনেক সময় হয় যে আমরা মাত্রই ইন্টার্নশিপ শেষ করেছি বা রিসেন্ট এমবিবিএস শেষ করেছি, ইন্টার্নশিপ শুরু হবে, ওরকম সময়ে কিন্তু আপনার যে মোটিভেশন, যেই এন্ডিউরেন্স থাকবে, আর একটা মানুষ যে ক্যারিয়ার শুরু করার আগেই তার সংসার, অনেক বাস্তবতা, অনেক কিছুই আসতে পারে, ওগুলো কম ইম্পর্টেন্ট জিনিস না। অনেকেই হচ্ছে বাচ্চা কাচ্চা বড় করে তারপর ক্যারিয়ারের চিন্তা করছেন, অনেক বড় একটা আলাদা লেভেলের আলাদা ওয়ার্ল্ডে তাকে সময় কাটাতে হয়েছে। তো তার জন্য তার মোটিভেশন এবং এন্ডিউরেন্স লেভেল কিন্তু এক হবে না। তো সেক্ষেত্রে প্ল্যানটা আলাদা হবে। যেমন আপনি যদি রিসেন্ট এমবিবিএস শেষ করেন, আপনার উচিত টাফ দিয়ে স্টার্ট করা। কেন? কারণ প্রথম দিকে আপনার যে মোটিভেশনটা থাকবে, আপনার শেষের দিকে যেতে যেতে কিন্তু সেটা আর থাকবে না। তাহলে আপনি যেমন ধরেন রেডিওলজিক্যাল ফিজিক্স সম্পর্কে কিছুই জানেন না, তাহলে আপনি সেটা দিয়ে শুরু করতে পারেন যেহেতু সময় আছে। আবার অনেকে যদি মনে করেন যে না আমি অনেকদিন ব্রেকের পরে ফিরে আসি, তখন আপনার উচিত হবে কি, যেহেতু আপনি অলরেডি এমবিবিএস এর সময় পেপার 1 আর পেপার 3 টপিক গুলো একবার পড়ে এসেছেন, আপনি সেগুলো দিয়ে স্টার্ট করেন। তার মনে হবে যে না আমি তো এই জিনিসগুলো জানি, কখনো না কখনো আমার চোখের সামনে আসছে, তখন একটু ভালো লাগা কাজ করবে, একটু একটু করে নিজেকে আস্তে আস্তে ট্র্যাকে ফিরিয়ে আনা যাবে। কারণ আমি এমন অনেক আপুদের কথা শুনেছি যে এই সাবজেক্ট অনেক পছন্দ করেন কিন্তু রেডিও ফিজিক্সের কারণে এসিপিএস ডিগ্রিতে জয়েন করতে পারছেন না বা এসিপিএস প্রিপারেশন নিতে সাহস করতে পারছেন না। তো এই জন্য আপনাকে চুজ করতে হবে যে আপনি কোনটা আপনার সামনে আগে রাখবেন। এখন এটা হলো হচ্ছে প্ল্যানের কথা। এখন আপনার ডেইলি লার্নিং এর ক্ষেত্রে যদি আমরা বলি যে আমি শুরুতে কোনটা পড়বো, অবশ্যই আমি ডেইলি যদি পড়াশোনা করা একবার স্টার্ট করি, একবার আমার ফ্লো চলে আসে, সকালবেলা বা পড়ার শুরুতে আমার যে এনার্জিটা থাকে শেষে কিন্তু সেটা থাকে না।
তাহলে অবশ্যই আমরা কি করবো, যেটাকে বলে ইট দ্যাট ফ্রগ, মানে কঠিন জিনিসটা আগে স্টার্ট করা, কঠিন টপিকটা আগে বোঝার চেষ্টা করা, যেটা আমার সবচেয়ে উইক পয়েন্ট সেটাতে আগে হোল্ড নেওয়ার চেষ্টা করা, এটা করতে পারি। এগুলো অবশ্যই পার্সপেক্টিভের ব্যাপার, আমরা জাস্ট আপনাদের সামনে কিছু অপিনিয়ন তুলে ধরার চেষ্টা করি। আচ্ছা, ডেইলি পড়ার ক্ষেত্রে আমি যেটা ফলো করতাম, কিছু কিছু সাবজেক্টে যেমন কিছু সুবিধা আছে, যেমন আপনি যদি মেডিসিনে ক্যারিয়ার করতে চান বা জেনারেল সার্জারিতে ক্যারিয়ার করতে চান, ম্যাক্সিমাম সাবজেক্টে দেখা যায় যে এই ডেভিডসন বেইলি লাভ আমাদের সব সময় ভালো করে না পড়লেও উল্টানো হয়, চোখের সামনে থাকে, বা আমরা যে গাইড বইগুলো পড়ি সেখানে এই বইগুলো থেকেই গুছানো থাকে। কিন্তু আমাদের এই রেডিওলজি এন্ড ইমেজিং সাবজেক্টটাতে এই সুযোগটা কিন্তু নেই। যেমন আপনার অ্যানাটমিতেও কিছু প্রশ্ন এমন আসবে যেটা আপনার এই 1 বছরের ফার্স্ট ইয়ার অ্যানাটমি ক্যারিয়ারের টাইমে আপনি কখনোই এভাবে চিন্তা করেন নাই, মানে রিলেটেড করে তো আমরা পড়ি নাই, আমরা তখন অনেক বেশি ছোট ছিলাম, গুছিয়ে আমাদের সামনে আসলে অ্যানাটমি অনেক মেডিকেলি দেওয়া হয়নি। তো তাহলে আমরা তাহলে পড়ার সময় ডেইলি পড়াটাকে এভাবে ভাগ করতে পারি যে আমি প্রত্যেক দিন আমি যেটা জানি না, আননোন টপিক যেটা সম্পর্কে আমার কোনো কনসেপ্টই নাই, সেটা আমি 60% পড়বো। আর নোন টপিক যেটা আমার স্ট্রং জোন হতে পারে, সেটা আমি 40% পড়বো। অনেকে রেডিও ফিজিক্সে ফোকাস করতে যেয়ে এত বেশি সময় রেডিও ফিজিক্সে দিয়ে ফেলেন যে পেপার 1 আর পেপার 3 যেখানে আপনার একটু এফোর্টে অনেক মার্কস উঠতে পারতো, সেখানে আর মার্কস উঠে না। টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা কেমন হবে, এটা আমরা অলরেডি একটু আলোচনা চলে এসেছে যে আপনাকে স্টাডি আওয়ারটা ফিক্স করে ফেলতে হবে। আমার স্টাডি আওয়ার আর আপনার স্টাডি আওয়ার কখনোই সেম হবে না। প্রত্যেকেরই তার কাজের চাপ, পরিস্থিতি, জব, সংসার সবকিছু মিলিয়ে সময়টা আলাদা হবে। তো আপনার প্রিপারেশনটা কিন্তু আপনার স্টাডি আওয়ারের বেসিসেই হবে। কেউ দিনে 2 ঘন্টা পড়েও এফসিপিএস এ চান্স পাচ্ছে, কেউ 12 ঘন্টা পড়েও চান্স পাচ্ছে, তো এটা কিন্তু কম্পেয়ার করার আসলে কোনো স্কোপ নাই। তাহলে আপনি স্টাডি আওয়ারটাকে ফিক্স করবেন, দেখবেন যে আপনার পরীক্ষার আগে এখন আর কয়দিন আছে, তারপর সেই টপিকের প্রায়োরিটি অনুযায়ী আপনি ভাগ করে নেবেন। এবং আপনার সামনে এটা লিখিত প্ল্যান আকারে থাকাটা খুবই খুবই জরুরি। র্যান্ডমলি পড়া আর একটা প্ল্যান করে পড়ার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। আর অবশ্যই ডিসিপ্লিন এন্ড কনসিস্টেন্সি সব সময় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি একদিন 16 ঘন্টা পড়লেন, তারপর 1 সপ্তাহ পড়লেন না, এটার চেয়ে প্রত্যেকদিন 2 ঘন্টা করে পড়া অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং আপনাকে ডিস্ট্রাকশন গুলোকে চুজ করতে হবে যে কোন কোন জিনিসের কারণে আমি পড়তে পারছি না, কোন কোন জিনিসের কারণে আমার মার্কস উঠছে না। এটা যদি হয় রিলস দেখা, এটা যদি হয় ফোন চালানো, এটা যদি হয় কোনো স্পেসিফিক অ্যাপ ইউজ করা, এটা যদি হয় অতিরিক্ত ঘুম, এটা যদি হয় বেশি ঘুরতে যাওয়া, আপনাকে কিছু একটা পেতে হলে অবশ্যই সেগুলোকে স্যাক্রিফাইস করতে হবে। অ্যাটলিস্ট যেহেতু আপনার এখন ফিক্সড স্টাডি আওয়ার আছে যে আমাকে এতদিনের মধ্যে এই ডিগ্রির পরীক্ষাটাতে অ্যাটেন্ড করতে হবে, তাহলে ওই সময়টার জন্য কষ্ট হলেও এই ডিস্ট্রাকশনটাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। প্রিপারেশন টুলস এবং মেন্টরশিপ। এখন প্রিপেয়ার্ড হওয়া আনপ্রিপেয়ার্ড হওয়ার মধ্যে অনেক পার্থক্য। আগে অবশ্যই কোচিং এবং সবকিছুর এত চল ছিল না, এই কারণে দেখা যেত যে সাবজেক্টগুলোতে পাস রেটও কিন্তু এখনের তুলনায় কম ছিল। তাহলে এখন যখন রেডি করে গুছিয়ে দেওয়ার মতো কোচিং এবং মেন্টরশিপ আমরা পাচ্ছি, তাহলে আমি সেটা গ্র্যাব না করা মানে কিন্তু আমারই লস। কারণ যখন একটা সেম রেসে 10-12 জন অংশগ্রহণ করবে, যে আগে থেকে প্রিপেয়ার অবশ্যই সে আপনার থেকে এগিয়ে থাকবে। তাই আপনাকে অবশ্যই চুজ করতে হবে যে আপনি কোন ভালো করে কোন কোচিংটা করবেন, কোন মেন্টরশিপে যাবেন, এটা আপনাকে নিজেকে চুজ করতে হবে এবং সেই ডিসিশনে কনফিডেন্ট থাকতে হবে। কোনো ধরনের কনফিউশন আসবে না যে এটা না করে ওটা করলে মনে হয় ভালো হতো। তাহলে অবশ্যই আপনি একটা গুড কোচিং চুজ করবেন, চেক করবেন, আপনি রিভিউ নেবেন আপনার সিনিয়রদের কাছ থেকে যে লেকচার ক্লাসগুলো কেমন হয়, কোশ্চেন কেমন হয়। আমি যেমন সিনাপসে ভর্তি হওয়ার আগে আমি আমার সিনিয়রদের কাছ থেকে শুনেছি, পোস্ট গুলো দেখতাম, সাকসেস স্টোরির পোস্ট গুলো দেখতাম, সবাই দেখতাম এখানে অনেকেই বলতো যে এক্সাম উইথ সলভ এর কোশ্চেন খুব ভালো হয়। তা আমি কোনো দিকে না তাকে এক্সাম উইথ সলভ এ ভর্তি হয়ে গেছে এবং আমার আলহামদুলিল্লাহ সেটা অনেক উপকারেও লেগেছে। এই কারণে আমি আপনাদের কাছে সেটা আবার প্রমোটও করছি। তো এই জন্য আপনাকে রিভিউ শুনতে হবে, আপনার মেডিকেলের সিনিয়র, আপনার পরিচিত সিনিয়র, আপনি রিভিউ শুনবেন, 1-to-1 রিভিউ শুনে তাদের শুনে সেটা ফলো করা শুরু করবেন। এবং আপনি যেটাই ফলো করেন, যেটা যে কোনোটাই কিন্তু আপনার সাকসেসের জন্য একটা উসিলা হতে পারে। তো এই জন্য আপনি যাটা শুনবেন একটাতে কনফিডেন্ট হয়ে আপনি সেটা মানে মন দিয়ে ফলো করার চেষ্টা করবেন। এবং আপনার মেন্টর থাকতে হবে, সেই কোচিং এর ওপেন কোশ্চেন সিস্টেম থাকতে হবে যেন আপনি মানে স্টুপিড থেকে স্টুপিড কোশ্চেনও আস্ক করতে পারবেন। বিশেষ করে রেডিও ফিজিক্স পড়ার সময় মাথায় এমন সব উদ্ভট প্রশ্ন আসতো যেগুলো তো তখন তো এআই এর চলটা আরেকটু কম ছিল, আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম 1 বছর আগে। এখন তো এআই কে অনেক কিছু জিজ্ঞেস করা যায়, তখন আমি গ্রুপের মধ্যে এসে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করতাম। এখন ভালো লাগে আলহামদুলিল্লাহ, যাদেরকে প্রশ্ন করতাম যারা অ্যান্সার দিতেন তাদের সাথে এখন কাজ করার সুযোগ পাচ্ছি। তো ইনশাল্লাহ আপনাদেরও এই জিনিসগুলো অনেক ভালো লাগবে ইনশাল্লাহ, যদি সাকসেসটা আপনারা অ্যাটেন্ড করতে পারেন। এক্সাম ট্যাকটিক্সটা বলতে আমি 2টা জিনিস আলোচনা করব। একটা হচ্ছে প্রিপারেশনের সময় আমার ট্যাকটিক্স কি হবে, আর একটা হচ্ছে মেইন পরীক্ষার হলে আমার ট্যাকটিক্সটা কি হবে। যেমন প্রিপারেশনের সময় যেটা যে
রেগুলার এক্সাম দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। যেটা আমাদের মিস্টেক হয় যে আমরা ভাবি কখনো কিন্তু তাদের পড়া শেষ হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনি 6 থেকে 8 মাস ধরে প্রিপারেশন নেওয়া না শুরু করলে কোনো দিনই পড়া শেষ করে পরীক্ষা দেওয়া সম্ভব না, কারণ এত হিউজ থাকে। গুছিয়ে দেওয়ার পরেও দেখবেন যে আপনি মনে হবে এটা বাদ রয়েছে ওটা বাদ রয়েছে। তো আপনাকে আলটিমেটলি প্রিপারেশন, মিনিমাম প্রিপারেশন, মিড লেভেলের প্রিপারেশন, ভালো প্রিপারেশন, 3 ধরনের প্রিপারেশনই আপনি পরীক্ষা দিবেন। ইভেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মাঝে মাঝে দেখতাম যে অনেক ভালো প্রিপারেশনের পরীক্ষা দিয়ে আমি একটা টপিকের এক্সামে খুব খারাপ করতাম, আবার কোনো না পড়ে বেসিক থেকে একটা টপিকের এক্সামে ভালো করতাম। এবং মেইন পরীক্ষার হলে কিন্তু তাই হয়। দেখা যায় যে একটা টপিক আপনার সবসময় স্ট্রং হোল্ডে আছে যেটা আপনি জানেনও না, পরীক্ষার হলে যা দেখলেন যে আপনার সেই থার্ড ইয়ারের কোনো এক পড়া আপনার মনে পড়ে গেছে। তো এরকম আর কি, যে আপনাকে অলওয়েজ ফেস করতে হবে এক্সামটাকে, আপনার প্রিপারেশন কমপ্লিট থাকুক বা না থাকুক। এবং এই প্র্যাকটিসটা যখন আপনি কোচিং থেকে স্টার্ট করবেন, তখন মেইন পরীক্ষায় আপনার এটা মনে হবে না যে আমার তো পড়া শেষ হয় না, আমি তো ফেল করবো। আপনার সবসময় মনে হবে যে ইনশাল্লাহ তাকদিরে থাকলে আমি পাস করেও যেতে পারি। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে নিজের সাথে ওয়ান টু ওয়ান কনভারসেশন করা। আমাদের সবচেয়ে ভালো ব্যাপারটা কি বলেন, যে আমাদের এসিপিএস এর এক্সাম সিস্টেমে কোনো ধরনের মাইনাস মার্কিং এর ব্যাপারটা নাই। তো মাইনাস মার্কিং ব্যাপারটা না থাকলে কি হয় বলেন তো, আপনি আন্দাজে চিন্তা করে যেভাবে খুশি সব প্রশ্ন অ্যান্সার করে আসতে পারবেন। তো আমি সব সময় হচ্ছে নিজের সাথে নিজে কনভারসেশন করতে পছন্দ করি, অবশ্যই জোরে জোরে না, এটা আপনি পরীক্ষার হলে অবশ্যই মনে মনে করবেন, না হলে আপনাকে আশেপাশের মানুষজন পাগল ভাববে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি কনভারসেশন করবেন, যে এভাবে চিন্তা করবেন যে আচ্ছা ফটো ইলেকট্রিক ইন্টারেকশন সম্পর্কে এটা আসছে, আমি কি পড়ছিলাম, এটা তো এরকম ছিল, তাহলে কি এটা ট্রু দিব না ফলস দিব। আপনি যখন এভাবে চিন্তা করতে যাবেন, মানে এটা আমার ক্ষেত্রে কাজ হয়, স্ট্রেসটা কম লাগে। আপনার এক্সাম নিয়ে একটা যে চাপ থাকে যে আল্লাহ আমি এটা পারতেছি না, আমি তো এটা পড়ছিলাম, আমার এটা কেন মনে পড়তেছে না, এই স্ট্রেসটা কমে যায়। এবং এই প্র্যাকটিসটা আপনি কোচিং এর এক্সাম থেকে স্টার্ট করবেন। এবার আপনি মেন পরীক্ষায় বা কোচিং এর এক্সামটাকে যদি মেন পরীক্ষা ধরে দেন, আপনি কি করবেন? প্রথম কাজ হচ্ছে সবগুলা প্রশ্ন দেখে যাওয়া। যেহেতু আমি পেন্সিল দিয়ে দাগাবো, আমার চেঞ্জ করার সুযোগ আছে, তাহলে সব প্রশ্ন দেখে যাবেন। প্রথমে আপনার যেই অ্যান্সারটা মাথায় হিট করবে সেটা দাগায় ফেলবেন। কারণ কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো ট্রিকি থাকে, সেগুলো যখন আপনি মাল্টিপল থটস দেন, ভুলটা চলে আসে বেশি। এই টেন্ডেন্সিটা অনেকেরই আছে। তাই আপনি প্রথমেই যেটা মাথায় হিট করবে সেটাতে দাগ দিয়ে দিবেন। এভাবে আপনি পুরোটা প্রশ্ন গো থ্রু করার পর আপনি তো মার্ক করে এসেছেন যেটা আপনার কাছে টাফ লাগছে বা যেটা আপনি একেবারেই চিনেন না, ওগুলো মার্ক করে আসছেন। এরপরে আপনি আবার উপর থেকে মার্ক করা প্রশ্নগুলো দেখবেন। যেহেতু আপনার মাইনাস মার্কিং নেই, আপনাকে অবশ্যই ফুল কোশ্চেন অ্যান্সার করতে হবে। জানুয়ারি 25-এর এক্সামের সময় আমার একটা ফ্রেন্ড, সে খুবই ট্যালেন্টেড, আমরা মানে ধরেই রেখেছি ইনশাল্লাহ তার তো হবেই। তার এই প্রবলেমটা হয়েছিল যে টাইম নিয়ে একটু লেস কেয়ারফুল থাকার কারণে সে শেষের দিকে প্রায় 8টার মতো এসবিএ জাস্ট মানে দেখে দাগাতে হয়েছে, মানে সেটা নিয়ে থট দিতে পারে নাই। তো এই ধরনের একটা মিস্টেকের কারণে কিন্তু আপনার এত আরাধ্য, এত কষ্টের, এত দামি একটা 12,000 টাকার পরীক্ষা ছুটে যেতে পারে। তাই এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি টাইমটাকে ম্যানেজ করবেন, শুরু থেকে সবগুলো প্রশ্ন দেখবেন, মার্ক করে রাখবেন, টাফ কোশ্চেন গুলো পরে আবার রিপিট দেখবেন, যেগুলো কনফিউশন লাগে সেগুলো নিয়ে নিজের সাথে বারবার কনভারসেশন করে কারেকশন করবেন। ওকে, এবার প্র্যাকটিস করার সময় আপনি যে পরীক্ষাগুলো দিয়েছেন সেটা কি অ্যাকচুয়ালি মেন পরীক্ষায় কাজে লাগে? আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে তখনই কাজে লাগে যখন ওই প্রশ্নতে আমি যে ভুলগুলো করেছিলাম সেগুলোকে আমি মার্ক করে রাখবো, যে এই প্রশ্নটা আমি একবার ভুল করেছি, তাহলে আমার টার্গেট কি এই প্রশ্নের জন্য আমি আর কখনোই ভুল না করি। এবং মেইন টার্গেট হচ্ছে মেইন পরীক্ষায় যেন ভুল না করি। তো এটা অনেকে বুঝতে পারেন না। আপনার ব্রেইন তো আসলে শর্ট টার্ম এন্ড লং টার্ম মেমোরি বেসিসে চলে। তো একটা পরীক্ষায় আপনি কোন প্রশ্নটা ভুল করেছেন এটা কি আপনার 1 মাস পর মনে থাকবে? তো যেটা 1 মাস পর মনে থাকবে না সেটা তো 6 মাস পর কখনোই মনে থাকবে না। তো আপনাকে এটাকে সেকেন্ড থট দিতে হবে। সলভ ক্লাস দেখবেন, সলভ ক্লাস দেখার আগে পরীক্ষা দেওয়ার পর দেখবেন যে এটা এটা ভুল হচ্ছে। সময় ম্যানেজ করা খুবই ইম্পর্টেন্ট। রাস্তাঘাটে দেখবেন, চাকরিতে যাওয়ার পথে দেখবেন, আসার পথে দেখবেন, রান্না করতে করতে দেখবেন, মানে যেভাবে টাইম বের করা যায়। সব পড়া যে টেবিলে বসে পড়তে হবে এটা পোস্ট গ্রাজুয়েশন লেভেলে একেবারেই পসিবল না। এবং সেটাকে আপনি শীটে মার্ক করে রাখবেন। আমি অলওয়েজ সেটাকে এমপি দিয়ে মার্ক করতাম, মানে মিস্টেক প্রোন। যেমন এটা আমি একবার ভুল করেছি, তাহলে নেক্সট টাইম এটা আমাকে কোনোভাবেই ভুল করা যাবে না। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। শুধু এটা করলেই আপনার মেইন পরীক্ষাতে আপনার এত এত পরীক্ষাগুলো কাজে লাগতে পারে, আদারওয়াইজ এটা জাস্ট সময় নষ্ট ছাড়া কিছুই না। তা আমরা এক্সাম ট্যাকটিক্সে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা মনে রাখবো সেটা হচ্ছে প্রশ্ন সহজ হোক আর কঠিন হোক, আমার পাস মার্ক কিন্তু 210, এটা কিন্তু ফিক্সড। তাহলে পরীক্ষার হলে আপনি আসলে 4-5টা প্রশ্ন পড়লেই বুঝতে পারবেন যে প্রশ্ন এবার কি ভালো হলো না খারাপ হলো। তখন হতাশ হওয়া যাবে না। বিশেষ করে আমাদের রেডিওলজি এন্ড ইমেজিং এর প্রশ্ন আসলে অল্টারনেট ইয়ারে টাফ হওয়ার একটা ভালো হিস্ট্রি আছে। মানে বেশ আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে দিন দিন, আমরা জানি যে বিসিপিএস এর কোশ্চেন প্যাটার্ন। তো
তো আপনাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে প্রশ্ন যেমনই হোক আমি আমার 100% দিয়ে মাথা ঠান্ডা করে একটা পরীক্ষা দিয়ে আসার চেষ্টা করব, না হলে ইনশাল্লাহ নেক্সট টাইম। ওকে, আপনার পাস মার্কটা 210, এটা আপনাকে মনে রাখতে হবে, আপনার ফুল মার্কস পেতে হবে না। এখন প্রশ্ন প্যাটার্ন, যদি আমরা কোশ্চেন প্যাটার্ন নিয়ে একটু আলোচনা করি, আপনাকে অবশ্যই বুঝতে হবে যে প্রশ্ন কি ধরনের আসে। প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্নের প্যাটার্ন ধরন আলাদা। তাহলে আমাদের রেডিওতে যদি আমরা ভাগ করতে চাই গ্রসলি, যেখানে 3 ধরনের প্রশ্ন আসে। একটা হচ্ছে কনসেপ্ট বেসড, যেটা আপনি বুঝলে অ্যান্সার করতে পারবেন, প্রশ্নের অপশনটা যতটাই ঘুরিয়ে দেওয়া হোক না কেন। আরেকটা হচ্ছে মেমোরি বেসড, মানে ইনফরমেশন, কিছু মুখস্থ তথ্য। আর আরেকটা হচ্ছে মিক্সড, মানে ওখানে আপনার কিছু মুখস্থ তথ্যও লাগবে, আবার আপনার বুঝতেও হবে যে এখানে আসলে কি ঘটলো। এটা মেইনলি হচ্ছে রেডিও ফিজিক্স এর ক্ষেত্রে। এবং অ্যানাটমিরও কিছু প্রশ্ন, মাইক্রোবায়োলজি, প্যাথোলজিরও কিছু প্রশ্ন আপনি এই কনসেপ্ট দিয়ে অ্যান্সার করতে পারবেন। সব সময় যে সবকিছু একদম ছোটস্থ কণ্ঠস্থ থাকতে হবে এটা আসলে সম্ভব না, কারণ সিলেবাস তো হিউজ আর টাইম হচ্ছে লিমিটেড। এবং আপনাকে এই প্রশ্নগুলোর সোর্স গুলো খুঁজে বের করতে হবে যে কোন বই থেকে প্রশ্নটা হচ্ছে। যেমন আপনারা এখন জানুয়ারিতে 26-এ পরীক্ষা দিবেন, এই জুলাই 25-এর প্রশ্নটা আপনাদের অ্যানালাইসিস করা একেবারে ম্যান্ডেটরি। যে কোন টপিক থেকে প্রশ্নগুলো হয়েছে, ওই টপিকের অপশনগুলো খেয়াল করে দেখবেন যে কোন চ্যাপ্টার, কোন টেক্সট বইটা থেকে প্রশ্নগুলো একদম হুবহু পাওয়া যাচ্ছে। রেডিও ফিজিক্স থেকে কি থায়ারান থেকে এবার প্রশ্ন হলো, নাকি সেলম্যানের চার্ট থেকেই আসলো, নাকি ক্রিস্টেনসেন থেকে আসলো? এটা আপনাকে একটু খুঁজতে হবে, কারণ আপনি তো এই টেক্সট বইগুলো পুরোটা পড়ে শেষ করতে পারবেন না, এটা সম্ভব না। কিন্তু প্রশ্নের ওই সোর্স গুলো দেখলে তার সারাউন্ডিং এর টপিক থেকে আপনাকে পড়তে হবে। কেন পড়তে হবে এটা যদি আমরা একটু দেখি, এই যে আমি লাস্ট যে 5 বছর, সবসময় সিনিয়ররাই বলেন যে লাস্ট মিনিমাম 5 বছরের প্রশ্ন সলভ করতে হবে। ওই প্রশ্ন সলভ করে আমার কাছে যেটা মনে হয়েছে যে যে কেউ পারবে এই ধরনের প্রশ্ন থাকে একদম 10%, মানে 3 পেপার মিলায়। একদম ধরেন আপনি গ্রস কনসেপ্ট থেকে পারবেন, বা আপনি একটু পড়াশোনা করলেই পারবেন, এরকম 10% প্রশ্ন থাকে। একটু নিউ টপিক বা যেটা আমাদের মাথায় আসে নাই যে আচ্ছা এই টপিকে প্রশ্ন আসতে পারে, এমন টপিক থেকে প্রশ্ন আসে 5 থেকে 10%। এভারেজ প্রশ্ন আসে 40%, যেটা হচ্ছে দেখতে মনে হয় সোজা, কিন্তু আসলে ভালো করে পড়াশোনা করে না থাকলে এটা আপনি অ্যান্সার করা যায় না। আর রিপিট প্রশ্ন আসে 5 থেকে 15%, যে নাম্বারটা কিন্তু আসলে অনেক। আমার জানুয়ারি 25-এ টোটাল 21টা প্রশ্ন ছিল, যেটা প্রিভিয়াস ইয়ার থেকে এসেছে। তো 21টা প্রশ্ন মানে 42 মার্কস, এটা কিন্তু কম কিছু না। আর পরীক্ষার হলে এরকম একটা টাফ স্ট্রেসফুল কন্ডিশনে যখন আপনি 21টা কমন প্রশ্ন অপশন সহ কমন পাবেন, এটা কিন্তু আপনার জন্য অনেক বেশি রিল্যাক্সিং একটা ব্যাপার। তো এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে যে এই প্রশ্নগুলো যেন আমাদের কোনোভাবেই মিস না যায়। আর বাকি 20 to 35% প্রশ্ন আসে আমাদের অ্যারাউন্ড দ্য ইম্পর্টেন্ট টপিকস। যেমন ধরেন আপনার রিপিট হচ্ছে না এগুলো, কিন্তু প্রত্যেকবারই সার্কেল অফ হুইলিস থেকে ধরেন একটা প্রশ্ন আসতেছে। প্রত্যেকবারই আপনার এক্স রে যে রেডিয়েশনের ইন্টারাকশন উইথ ম্যাটার থেকে একটা প্রশ্ন আসতেছে। আইসোটোপ থেকে প্রত্যেকবারই ওই সারাউন্ডিং টপিক থেকে একটা প্রশ্ন আসতেছে। তো এই দুইটা জিনিস আপনাকে মিস করা যাবে না, একটা হচ্ছে রিপিট আর একটা হচ্ছে অ্যারাউন্ড ইম্পর্টেন্ট টপিক। ইজিগুলো আশা করা যায় ইনশাল্লাহ আপনি পারবেন, তাহলে আপনার কিন্তু 70%-এর কাছাকাছি হয়ে যাবে। এখন আমরা যদি একটু সংক্ষেপে কোশ্চেন প্যাটার্ন গুলোর এক্সাম্পল একটু দেখি, যেমন কনসেপ্ট বেস আমরা বললাম, আর একটা বললাম মেমোরি বেসড, আর একটা হচ্ছে মিক্সড। এখন কনসেপ্ট বেস কোশ্চেন গুলো কেমন আসে, যেমন জুলাই 25 একটা প্রশ্ন এসেছে যে চেঞ্জিং ফ্রম এ লিনিয়ার টু কার্ভিলিনিয়ার আল্ট্রাসাউন্ড ট্রান্সডিউসার প্রডিউসেস। দেখেন আপনারা যখন পড়াশোনা করেছেন, আশা করছি আমি আপনারা যারা সেশন দেখছেন তারা অবশ্যই কিছু মাস ধরে পড়াশোনা করছেন, তাহলে আপনারা তো বইপত্র পড়েছেন আল্ট্রাসাউন্ডের। কোথাও কিন্তু এটা এইভাবে এই লেভেলে লাইন বাই লাইন জিনিসটা ছিল না। কিন্তু আপনি যদি কনসেপ্টটা বুঝেন যে একটা লিনিয়ার আর একটা কার্ভিলিনিয়ার কার্ভের মধ্যে, কার্ভিলিনিয়ার যে ট্রানজিশন থাকে সেটাতে আপনার ফ্রিকোয়েন্সিটা কি কম থাকে লিনিয়ারের তুলনায়। তা আমরা কিন্তু ছোটবেলা থেকে পড়ে আসতেছি ভিএইকেল টু এফ লেমডা, অর্থাৎ ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেংথ বা তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা সবসময় ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে কার্ভিলিনিয়ারের যেখানে আপনার ফ্রিকোয়েন্সি কম, তাহলে তো এটার ওয়েভলেংথ বেশি হবে। এখন ওয়েভলেংথ বেশি মানে কি, ওই সনিক ওয়েভটা বেশি ডিপ পর্যন্ত পেনিট্রেট করবে। এই একটা লাইন যদি আমাদের মাথায় থাকে, কনসেপ্টটা থাকে, যেটা আমাদের আসলে ছোটবেলার পড়া, তাহলে কিন্তু অপশনগুলো আপনার জন্য সোজা। দেখেন, বেটার রেজলিউশন ইমেজ ফর ডিপ স্ট্রাকচার, তাহলে তো এটা ট্রু, কারণ আমরা বললাম যে কার্ভিলিনিয়ারের ফ্রিকোয়েন্সি কম, ওয়েভলেংথ বেশি। ডিপার পেনিট্রেশন ইজ অফকোর্স ট্রু। শর্টার ওয়েভলেংথ, এটা একটা ফলস স্টেটমেন্ট, কারণ যার ফ্রিকোয়েন্সি কম তার ওয়েভলেংথ বেশি হবে, এবং যার ওয়েভলেংথ বেশি তার আল্ট্রাসাউন্ড পালসও বেশি হবে, তাহলে ডিও একটা ফলস স্টেটমেন্ট। এবং হয়তো বা আপনারা পারবেন না যে এটা ইনক্রিজড অ্যাটেনুয়েশন হয়, এটা একটু চিন্তা করতে হবে যে যত বেশি ফ্রিকোয়েন্সি হাই অ্যাটেনুয়েশন তত বেশি, তাহলে যেহেতু কার্ভিলিনিয়ারের ফ্রিকোয়েন্সিটা কম তাহলে অ্যাটেনুয়েশনটা এখানে আপনার কম হবে। তো এরকম আর কি, যে এই প্রশ্নটা কমপ্লিটলি একটা কনসেপ্ট বেশি, মানে ফিজিক্সের একটা কনসেপ্ট থেকে প্রশ্নটা এসেছে। আবার এই যে এক্স রে প্রোডাকশন বা এক্স রে টিউব সম্পর্কে প্রতিবারই প্রশ্ন আমরা পাই।
এখানে প্রশ্নটা কেমন আসছে যে প্রোডাকশন অফ এক্স-রে রিকোয়ার্স ফাস্ট মুভিং ইলেকট্রন, এক্সিলারেশন, রিডাকশন অফ স্পিড, হাই ভোল্টেজ হিটিং কারেন্ট, লো ভোল্টেজ টিউব কারেন্ট। আমরা খুব বেশি ডিটেলসে যাচ্ছি না, বাট এখানে মুখস্থের কিছুই নাই। আমরা সবাই যারা পড়েছি জানি যে যখন মাল্টিপল ফাস্ট মুভিং ইলেকট্রন একটা সাডেন ডিসিলারেশন মানে সাডেন একটা স্পিড লসের মধ্যে দিয়ে যায়, তখনই হচ্ছে যে হিট হিট করে এবং আলটিমেটলি এক্সরে প্রোডাকশন হয়। তাহলে এই যে এইটা থেকে আপনি জানেন যে অপশন বি তো ফলস, বা আপনি যদি নাও জানেন আপনি এটা জানেন যে অপশন বি আর অপশন সি দুইটা একসাথে ট্রু হতে পারে না, তাহলে এই যে কোনো একটা ফলস। এইভাবে টেকনিক্যালি কনসেপ্ট বেসিসে প্রশ্ন করলে আপনি, যদি আপনার মুখস্থ নাও থাকে, আপনি অ্যান্সার করতে পারবেন একটু চিন্তা করে, একটু নিজের সাথে কনভারসেশন করে। মেমোরি বেসড কিছু প্রশ্ন আসে, যেমন ধরেন ফোকাসিং কাপ ইজ এ পার্ট অফ। তো আমরা তো এটা তোমাকে মনে রাখতেই হবে যে ফোকাস স্পট হচ্ছে অ্যানোডের পার্ট আর ফোকাসিং কাপ হচ্ছে ক্যাথোডের পার্ট। এগুলো আপনি যতই বুঝেন আপনাকে একটু মুখস্থ করতে হবে। আবার ধরেন মেল্টিং পয়েন্ট অফ টাংস্টেন একবার প্রশ্ন এসেছে, এটা আপনি তো বুঝার আসলে কিছুই নাই। আপনি জানেন যে টাংস্টেনের হাই মেল্টিং পয়েন্টের কারণে এটাকে আমরা মানে অ্যানোড ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করি, তাহলে এটা মেল্টিং পয়েন্টটা কত? 3370°C। তো এরকম মুখস্থ বেসিক প্রশ্ন আসে। আচ্ছা, এই একটা প্রশ্ন, এই টপিকটা সেই সেপ্টেম্বর 2021 থেকে ইম্পর্টেন্ট, সেটা বারবার কিন্তু রিপিট হচ্ছে। এটা এবার জুলাই 25-এ আবার এসেছে যে রেডিয়েশন ওয়েইং ফ্যাক্টর সম্পর্কে। এটা একটা মিক্সড কেন, যেমন ওয়েইং ফ্যাক্টর গুলা কত 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 এটা কিন্তু আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে, কিন্তু শেষে যে দুইটা অপশন আছে এগুলা কিন্তু আপনি মুখস্থ করে অ্যান্সার দিতে পারবেন না, এটা আপনাকে একটু বুঝতে হবে। তা আমরা যদি একটু দেখি, যে এটা আমি সিনাপসিস আমাদের শীট থেকে নিয়েছি, যেখানে দেওয়া আছে যে রেডিয়েশন ওয়েইং ফ্যাক্টরটা কি, মানে কতটুকু বায়োলজিক্যাল ইফেক্টিভনেস আছে প্রত্যেকটা টাইপ অফ রেডিয়েশনের, সেটাই হচ্ছে এক কথায় রেডিয়েশন ওয়েইং ফ্যাক্টর। যেটা দেখেন আমরা এখানে দেওয়া আছে যে গামা, এক্স রে এবং বিটা পার্টিকেল মানে লাইট ওয়েট যত জিনিস আছে বা মাসলেস যে জিনিসগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে রেডিয়েশন ওয়েইং ফ্যাক্টর কম, যেমন 1। প্রোটনের একটু বেশি, সেটা হচ্ছে 2। আলফা পার্টিকেল বা হেভি আয়ন যেটার মাস অনেক বেশি, সেক্ষেত্রে ওয়েইং ফ্যাক্টরটাও বাড়বে, সেটা হচ্ছে কত? 20। কারণ আমরা তো জানি যে বেশি মাস মানে আসলে বেশি পেনিট্রেশন বা আয়নাইজেশনের জিনিসটা আয়নাইজেশনটা বেশি হয়। তারপর দেখেন নিউট্রন বিমস, এখানে আমরা একটা রেঞ্জ দেখতে পাচ্ছি যে 2.5 to 21। তার মানে এখানে নিউট্রনের যে রেডিয়েশন ওয়েইং ফ্যাক্টরটা, এটা আসলে তার এনার্জির উপর ডিপেন্ড করছে। কারণ আপনার যখন পড়ার সময় আপনি এটা দেখে একটা মাথায় প্রশ্ন আসলো যে আচ্ছা এখানে এমন কেন একটা রেঞ্জ, তাহলে আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন বা জাস্ট একটা সার্চ দেন রেডিওপিডিয়া, আপনি কিন্তু এই অ্যান্সারটা পেয়ে যাবেন। তার চেয়েও বড় কথা, এটা একটা রিপিট কোশ্চেন, আপনি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করেন তাহলেও কিন্তু আপনি এই অ্যান্সারটা পেয়ে যাবেন। তাহলে যেটা আমরা বুঝতে পারলাম যে আমরা যদি একটু বুঝে পড়ি এবং কিছু ইনফো মুখস্থ করি, তাহলে কিন্তু এই প্রশ্নটা অ্যান্সার করা আমাদের জন্য কোনো ব্যাপারই না। আচ্ছা, এখন হচ্ছে রিকল এবং রিভিশন আমাদের জন্য কতটুকু জরুরি। তো প্রথম কথা হচ্ছে রিকল আর রিভিশনের মধ্যে পার্থক্যটা আমাদেরকে জানতে হবে। রিভিশন মানে হচ্ছে আমি একটা টপিক বারবার পড়বো ইম্পর্টেন্সের বেসিসে, আমার মনে থাকা না থাকার বেসিস। আর রিকল মানে হচ্ছে আমার পারা জিনিসটাই আমার কতটুকু মনে আছে, একটা নির্দিষ্ট সময় পর পর আমি এটা মনে করার চেষ্টা করব। আমরা সবাই রিভিশন টার্মটার সাথে অনেক পরিচিত এবং আমরা সবাই রিভিশন দেই, কিন্তু রিকল জিনিসটা মনে না থাকার কারণে বা না খেয়াল করার কারণে অনেক সময় আমরা পরীক্ষার হলে সব প্রশ্ন সব অপশন পরিচিত লাগার পরেও ভালো পরীক্ষা দিতে পারি না, ভালো মার্কস তুলতে পারি না। তার কারণ হচ্ছে আমরা আমাদের ব্রেইনে যে শর্ট টার্ম এবং লং টার্ম মেমোরি ব্যাপারটা আছে এটা মনে করি না। আপনি যখন একটা নির্দিষ্ট দিন পর পর একটা টপিক রিভিশন দিবেন, সেটা আপনার লং টার্ম মেমোরিতে স্থায়ী হবে। সেটাই কিন্তু ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষার যাওয়ার আগের 1 মাসে তো আপনি কখনোই আপনার সব টপিক রিভিশন দিয়ে শেষ করে যেতে পারবেন না, কিছু না কিছু আপনার ছুটেই যাবে। কিন্তু আপনি যখন পড়ার সময় রিকলের টেকনিক, অ্যাক্টিভ রিকল যেটাকে বলা হয়, সেটা করবেন, তাহলে কিন্তু এই ছুটে যাওয়ার চান্সটা অনেকখানি কমে যায়। তাহলে এটা কিভাবে করা যায়? আমি ব্যক্তিগতভাবে যেটা ফলো করতাম সেটা হচ্ছে যে 3:2 প্যাটার্ন আমি ডেইলি ফলো করতাম, যে দিনে আমি দুইটা জিনিস মানে 3 ভাগের 2 ভাগ সময় হচ্ছে আমি নতুন জিনিস পড়তাম। মানে ধরেন আমার নেক্সট যে পরীক্ষা আছে সেটা পড়বো, বা এই টপিকটা আমি লাস্ট পরীক্ষা ভালো করিনি এটা পড়বো, এরকম। আরেকটা জিনিস হচ্ছে রিপিট জিনিস পড়তাম, যেমন ধরেন আপনারা যখন পড়বেন অবশ্যই কিন্তু হ্যান্ড নোট করবেন। এই যে সংখ্যাতাত্ত্বিক যে জিনিসগুলো আমাদের পরীক্ষায় আসে, সেগুলো আপনার নিজের একটা শর্ট নোট থাকবে, বা যেই টপিক গুলো যেমন আলফা বিটা এর পার্থক্যের একটা ছক আছে সেলমেনে, সেখান থেকে প্রত্যেকটা বছর প্রশ্ন আসে। তো এরকম ছকটার ছবি তুললে আপনি ক্যাম্পসনে একটা এরকম ইম্পর্টেন্ট জিনিসগুলো একটা পিডিএফ করে রাখেন, আপনি এটা বারবার দেখবেন। এরকম কমন জিনিসগুলো আপনার দিনের 3 ভাগের 1 ভাগ সময় দেখতে হবে। এটা খুবই ভালো হয়, এটাকে বলা হয় অ্যাক্টিভ রিকল। এটা হচ্ছে আপনার ডেইলি প্ল্যান। এখন উইকলির ক্ষেত্রে কি করবেন? সারা সপ্তাহে আপনি যা যা পড়লেন, বিশেষ করে পোস্ট গ্রাজুয়েশনের জার্নিতে তো আমরা অনেক নতুন ইনফো,
নতুন নতুন জিনিস পড়ি যেগুলো আসলে আমাদের কখনো অন্য সময় আমরা এইভাবে চিন্তা করে পড়িনি। এবং এটা ব্যাপারটা আসলে এনজয় করতে পারলে এনজয়েবল। দেখবেন যে আপনার এমবিবিএস লাইফে এই জিনিসটা আপনি অনেক ভালো মতো পড়ছেন, কিন্তু কখনোই বুঝেন নাই যে এটার কোরিলেশনটা কি। এরকম অনেক জিনিস দেখবেন পড়তে পড়তে বের হচ্ছে, এবং এভাবে একটু মজা নিয়ে পড়ার চেষ্টা করলে এটা আপনার মনেও থাকবে। তো এভাবে আপনি সারা সপ্তাহে যা পড়লেন নতুন পুরাতন, বা এক্সাম উইথ সলভ ব্যাচের আপনি যে পরীক্ষাগুলো দিচ্ছেন, যে সলভ ক্লাস গুলো দেখছেন, সবকিছুতে যে ভুলগুলো করেছেন সেগুলো তো আপনার মার্ক করা আছে অলরেডি শিটে। তাহলে শুক্রবার বা আপনার যে উইকডেতে আপনার সুবিধা হয়, একটা দিন আপনি বাকি 6 দিনের পড়াগুলো গ্রসলি রিভিশন দিবেন। এটাতে আপনার যে উপকারটা হবে সেটা আপনার ওই একটা দিন নতুন কিছু পড়ে কখনোই হবে না। আপনারা জাস্ট একবার প্র্যাকটিস করে দেখেন, এটা ডিফারেন্সটা আপনারা বুঝতে পারবেন। এরপরে আপনাকে একটা মান্থলি রিভিশন দিতে হবে। পুরা মাসে আমি যে এই জিনিস পড়ছি, এই মাসে আমার টার্গেট ছিল ধরেন সিস্টেমিক অ্যান্ড জেনারেল প্যাথোলজি ভালো করে শেষ করা। মাসের শেষে আপনি অবশ্যই সেটা পড়বেন। সিনাপসের আমাদের ওয়েবসাইটে কিন্তু আমরা রিপিট এক্সাম দিতে পারি। তো আপনি এটা আগে এক্সাম দিচ্ছেন, যদি আপনার হাতে সময় থাকে মাসের শেষে আপনি কয়েকটা যেটা যেটা কম কম মার্কস পেয়েছিলেন সেটা আপনি আবার পরীক্ষা দিলেন। এভাবে করতে পারলে আপনার মাথাতে পড়াটা অনেক বেশি স্থায়ী হবে, এবং আলটিমেটলি তো আপনি 6 মাস শেষে বা পরীক্ষার আগের 1 মাসে বা 1.5 মাসে তো ফাইনাল রিভিশন দিবেনই। তখন দেখবেন রিভিশন দেওয়াটা কতটা সোজা হয়ে যাচ্ছে। এবং তখন আপনি সাবজেক্ট ফাইনাল গুলোকে সিলেক্ট করে করে রিভিশনটা সাজাবেন। দেখা যাবে না হলে কি হবে, এত সুন্দর করে এত কষ্ট করে আমরা প্রশ্ন রেডি করি, স্ট্যান্ডার্ড করে পরীক্ষা নেওয়ার চেষ্টা করি, কিন্তু আপনি জাস্ট সময়ের অভাবে ওগুলাকে ইউটিলাইজ করতে পারছেন না। তা আপনি যখন একটা টাকা দিয়ে একটা মেন্টরশিপ একটা কোচিং এর আন্ডারে ভর্তি হবেন, আপনার কিন্তু অবশ্যই এটা ফুল ইউটিলাইজ করার জন্য চেষ্টা করতে হবে। তাহলে আপনি প্ল্যানটা ওভাবেই গুছাবেন যেন সাবজেক্ট ফাইনালের আগে আপনার মিনিমাম ওই টপিকের পড়াগুলো একটা মোটামুটি চোখের সামনে পড়া হয়ে যায়, বা আগে কয়েকবার অ্যাক্টিভ রিকল করা থাকে। তাহলে আপনি রিভিশন দিয়ে অথবা রিভিশন ছাড়া পরীক্ষা দিয়ে দেখতে পারবেন যে না, আমি এত পেয়েছি, এই এই জায়গাটা ভুল হয়েছে, তাহলে আমাকে এই জায়গাটাতে ফোকাস করতে হবে। আচ্ছা, আমরা আমাদের শেষ টপিকে চলে এসেছি, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল রিডিনেস। এখন আমরা সবাই জানি যে পোস্ট গ্রাজুয়েশনটা হচ্ছে অনেক বেশি লং টার্ম, যেটাকে বলে ম্যারাথন। আপনাকে অনেক বেশি সাহস, উদ্দীপনা এবং নিজেকে নিজে মোটিভেট করার ক্যাপাবিলিটিটাকে এখানে গেইন করতে হবে। আমি আমি যেটা মনে করি যে সব সময় হচ্ছে ফেইলিউরের জন্য আমি প্রিপেয়ার থাকবো, কিন্তু আমি কখনো ভাববো না যে আমি ফেল করবো। আমি অলওয়েজ আমার হোপসটাকে হাই রাখবো যে আমি পারবো ইনশাল্লাহ। কিন্তু আমি এরকমও হব না যে একটা পার্টন পরীক্ষা আমি মিস করলাম, এইটা একটা পরীক্ষা আমি মিস করলাম, আমি একেবারে হতাশ হয়ে যাবো। এটাও হওয়া যাবে না। আমাকে মনে রাখতে হবে যে আমাদের দিগ্গজ যে স্যারেরা আছেন তাদের মধ্যে অনেকে তো গল্প করে যে আমি 7 বার দিয়ে পার্টন পাস করছি। এরকম অনেকেই আছে। এবং লাইফে সবকিছু কখনো সবার জন্য একরকম ভাবে যায় না। অনেক কারণে একটা মানুষ ফেল করতে পারে, সব শুধু পড়াশোনার অভাবে যে মানুষ ফেল করবে ব্যাপারটা কিন্তু এরকম না। তো ওটা আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রিপারেশন টাইমেও আপনার কনস্ট্যান্ট হচ্ছে দোয়ার উপর থাকতে হবে, চেষ্টা এবং দোয়া দুইটাই থাকতে হবে। কিছু ভালো কাজও করতে হবে, যেন আল্লাহ মানে আপনি আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি এটা করছি, এটার বিনিময়ে আমাকে দাও, মানে নানা ভাবে যেভাবে যেভাবে চাওয়া আমাদের জন্য মানে অনুমোদন করা আছে, আপনি যেই ধর্মেরই হোক না কেন, আপনি সেভাবে চেষ্টা করতে হবে। মানে একটা স্পিরিচুয়ালিটি আপনাকে কানেক্ট করতে হবে আপনার প্রচেষ্টার সাথে। এটা হচ্ছে সবচেয়ে বড় মোটিভেশন। যে সোর্সটা যখন আপনার স্রষ্টা এবং আপনার নিজের মধ্য থেকে আসবে, তখন আপনার আসলে মোটিভেট করার জন্য কারো কাছে যেতে হবে না, এবং এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি এসিপিএস পার্ট 1 দিয়ে ট্রেনিং শুরু করলে কি আপনার সব স্ট্রাগল শেষ? ব্যাপারটা কিন্তু এমন না। একটা ডিগ্রি কমপ্লিট করার পরেও শেষ না, পুরো জীবনটাই এখন সামনে শুধু স্ট্রাগল থাকবে। তাই আপনাকে আসলে সাইকোলজিক্যালি সবকিছুর জন্য রেডি থাকতে হবে, এবং এটা নিজের ভিতর থেকে মোটিভেশনটাকে আনার চেষ্টা করতে হবে। পরীক্ষার শেষ সপ্তাহে বিশেষ করে অনেক প্ল্যান থাকে, অনেক কিছু থাকে। আমার পরীক্ষার 1 সপ্তাহ আগে আমার হচ্ছে টিটানি হয়। টিটানি হয়, একদম পুরো খিঁচুনির মতো উঠে যায়, ভিটামিন ডি লেভেল একদম 7-এ নেমে আসে। তো এরকম পরিকল্পনাটা আমার আসলে কখনোই ছিল না। আমি তখন ভেবেছিলাম যে তাহলে যাই প্রিপারেশন নিলাম, এবার মনে হয় আর পরীক্ষা দেওয়া হবে না। কিন্তু আল্লাহর রহমতে আমি সেই সাহসটা করতে পারছিলাম। 5 দিন পরে বাসায় থেকে এসে আমার মনে হয়েছিল যে না, পড়ি। তখন আমার পুরো প্ল্যান কিন্তু এলোমেলো হয়ে গেছিল, মানে আমি কিছুই রিভিশন দিতে পারি নাই, কিছুই করতে পারি নাই। তখন আমি সিনাপসের এই যে ফাইনাল মক টেস্ট হয়, সেই মক টেস্টটা দেই। আল্লাহর কি রহমত, সেটাতে আমি পাশ করি, যেটা আমার কাছে একদমই আনএক্সপেক্টেড ছিল। তখন আমার কাছে মনে হয় যে না, এখনো তো আমার হাতে প্রায় 6 দিন 7 দিন আছে, তাহলে আমার মনে হয় চেষ্টা করা উচিত। তো সেই সময় আমি আবার পড়তে বসি, প্রথমে সিটি স্ক্যান দিয়ে পরে রিভিশন দেওয়া স্টার্ট করি। মানে তখন আমার এত এলোমেলো অবস্থা, যেটা আমার পরীক্ষার 2.5 মাস আগেও আসলে ছিল না, কিন্তু কথা তো ছিল আমার রিভিশন যেহেতু দিছি, অ্যাক্টিভ রিকল করে পড়ার চেষ্টা করছি, তখন তো আমার এরকম অবস্থা হওয়ার কথা না। তো এই জন্য আল্লাহ তাআলা আপনার জন্য যে পরীক্ষাটা লিখে রাখছেন ওটা আপনার সামনে আলটিমেটলি আসবেই। আপনাকে সারাক্ষণই সাইকোলজিক্যালি রেডি থাকতে হবে, নিজেকে গর্ত থেকে টেনে তোলার মতো সাহস থাকতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট।
তো আল্লাহ আসলে আপনাদের জন্য সবার জন্য সহজ করুক। এটাই আসলে আমাদের সেশনের আসলে মূল উদ্দেশ্য, যে একটু যেন গুছিয়ে দেওয়া যায়, একটু যেন সাহস দেওয়া যায়। অবশ্যই তাকদির অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। দেখবেন যে আপনি 100% এফোর্ট দেওয়ার পরেও 70% এফোর্ট দেওয়া একজন ব্যক্তিকে আল্লাহ সাকসেস দিয়েছেন, আপনাকে দিচ্ছেন না। তো হতাশ হওয়া যাবে না, চেষ্টা করে যেতে হবে, বিভিন্ন ধরনের অপরচুনিটি খুঁজতে হবে। এবং প্রিপারেশনের টাইমে অবশ্যই SWOT টেকনিকটা আপনারা ফলো করতে পারেন, যে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেট। আপনাকে বুঝতে হবে যে আপনার স্ট্রেংথ গুলো কি, সেগুলোতে আপনাকে ফোকাস করতে হবে। আপনার স্ট্রেংথ যদি হয় টানা 6-7 ঘন্টা পড়তে পারা, আপনাকে সেটাতে ফোকাস করতে হবে। আপনার স্ট্রেংথ যদি হয় কম পড়ে বেশি মনে রাখতে পারা, সেটাতে আপনাকে ফোকাস করতে হবে। ও কম পড়লে হয়ে যে আমার বেশি পড়া লাগে, এগুলো কোনো কথা না। তারটা তার লাইফ, আমারটা আমার লাইফ। আমার বেশি পড়া লাগলে আমি বেশি পড়বো, আলটিমেটলি তো সবাই আমাকে আমার সাফল্যটা দেখবে, সেটা কিভাবে এসেছে এটা স্রষ্টা এবং আপনার মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকবে। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং এই বিষয়টা হচ্ছে ভাইয়া অনেক সুন্দর করে আলোচনা করেছেন, যে রেডিওলজি সাবজেক্টটার সামনের যে প্রসপেক্ট নিয়ে। তো আপনারা অবশ্যই সাবজেক্টটাকে সাবজেক্টের জন্য ভালোবেসেই আসবেন। আমাদের বিএমইউ তে আমার সুপারভাইজার ম্যাম ডক্টর ফারজান আলম তুন ম্যাম একটা কথা খুব ভালো বলেন, মানে এটা আগে আমার মাথায় কখনো ছিল না, ম্যাডামের কাছ থেকে শোনার পর এটা আসছে, যে আমাদের সাবজেক্টটা না আগাচ্ছে না। রেডিওলজি আর ইমেজিং এর হিউজ লেভেলের ফিল্ড আমাদের এখনো ফাঁকা, মানুষই নাই। অবস্টেট্রিক্সোলজিস্ট এখনো রেডিওলজি আর ইমেজিং এর মানুষজনের হাতে নাই। তারপর ইন্টারভেনশনে তো মানুষ নাই বললেই চলে। সব ফিল্ডে মানুষ দরকার। ভাই যে কথাটা বললেন যে একজন ডাক্তারই সব করছেন, এরকম শুধু বাংলাদেশেই হচ্ছে, তার কারণটা কি? তার কারণ হচ্ছে মানুষের অভাব। তো এই জন্য আপনাকে সাবজেক্টটাকে সাবজেক্টের জন্য যদি ভালোবেসে আসে, তাহলে হচ্ছে সাবজেক্টটা আগায়। আমি যদি এটা চিন্তা করি আমি একটু রিল্যাক্সে জব করব, আমি একটু ইমার্জেন্সি কম হ্যান্ডেল করবো, এটা অবশ্যই কারণ হতে পারে। কিন্তু শুধু এটাই যদি আমার এই সাবজেক্টে আসার মোটিভেশন হয়, তাহলে আসলে এটা সাবজেক্টের প্রতি ইনসাফ করা হয় না। তো আপনারা একটু সাবজেক্টের সম্পর্কে, সাবজেক্টের প্রোস এন্ড কনস সম্পর্কে জেনে ওই সাবজেক্টে আসার চেষ্টা করবেন, এবং একটু ভালোবেসে আসবেন। ভুল ধারণাগুলো দূর করে মেন্টালি অনেক পড়াশোনা করতে হবে, কঠিন না হলেও পড়াশোনা বেশি থাকবে, এটা জেনে আসবেন। কারণ ট্রেনিং পিরিয়ডটা আলটিমেটলি সব সাবজেক্টের জন্যই কষ্টদায়ক। কখনোই কোনো সাবজেক্টের জন্য ট্রেনিং পিরিয়ডটা সহজ না। তো অনেকে দেখি যে একটু সহজ করে পড়ার চিন্তা করে এই সাবজেক্টে এসে হতাশ হয়ে যান, কিন্তু আমাদের সাবজেক্টটা আসলেই হতাশ হওয়ার মতো না। খুবই ইন্টারেস্টিং এবং খুবই ভালো প্রসপেক্টিভ সহ একটা সাবজেক্ট। অনেক অনেক ব্রাঞ্চ, অনেক অনেক কাজ করার সুযোগ। এক সনোলজি নিয়ে মানুষ জীবন কাটায় দেয়, এক এক্সরে নিয়ে মানুষ জীবন কাটায় দেয়। তো এখানে আসলে প্রসপেক্টিভ অনেক ভালো আছে। ইনশাল্লাহ অনেক কিছু আমরা করব সামনে। তো ওই আশা নিয়ে, সাবজেক্টের প্রতি ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ আপনারা আসবেন। এবং আজকের যেটা আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট স্লাইড, সেটা হচ্ছে যে আপনাকে প্রসেসটাকে ভালোবাসতে হবে। শুধু আউটকামটাকে ভালোবাসলে পথ চলাটা অনেক টাফ হয়ে যায়, কারণ আউটকামটা তো অনেক দূরে। আপনি আজকে প্রিপারেশন নেওয়া শুরু করলে 1.5 বছর পর যদি পার্ট 1 পাস করেন, আউটকামটা তো সেই 1.5 বছরের দূরত্বে। তাহলে আপনাকে তো আউটকামের আগে প্রসেসটাকে ভালোবাসতে হবে, যে না আমি একটা টপিক শেষ করলাম, এটাই আমার জন্য একটা সাকসেস। আমি রেডিও ফিজিক্সটা একবার পড়ে শেষ করেছি, আমি সেলমেন্টটা একবার রিডিং দিয়ে শেষ করেছি, এটা আমার জন্য একটা সাকসেস। তো প্রসেসটাকে ভালোবাসতে হবে, তাহলে আউটকামটা আমাদের জন্য আরাধ্য হবে। বা আমি কোনো কারণে ফেল করলেও আমার আমার হাতে কিন্তু, আমার ঝুলিতে কিন্তু অনেকগুলো তারকা থাকবে। না হলে দেখা যাবে যে সেই আউটকামটা নাই, মানে আমার পুরো প্রচেষ্টা শূন্য। তো এরকম আসলে ভাবা যাবে না। এখানে আমি আসলে একটু ছোট করে দেখাতে চেয়েছি, এটা আমার গত বছরের এই সময়ের অক্টোবরের ডেট দেখা যাচ্ছে। আমি নিজেকে ইন্সপায়ার করার জন্য টপিক লিখে লিখে লিখতাম যে আমি এই তারিখে এটার ভিডিওটা দেখে শেষ করেছি, বই দাগিয়েছি, সিএসের এক্সামে এত পেয়েছি। আল্লাহ আমাকে আসলে অহংকার থেকে মুক্ত রাখুন, ওরকম কোনো উদ্দেশ্যে না, কিন্তু আমি জাস্ট দেখানোর চেষ্টা করলাম যে আমি তখন ধরে রাখছিলাম যে এই এত 6 মাসের কম পড়ে তো পার্ট 1 হয়তো হওয়া সম্ভব না, সবাই তো এটাই বলে যে রেডিওলজি অনেক কঠিন। তো আমি নিজেকে ভাবছিলাম যে মোটিভেশনটা ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল থাক, এর থেকে জুলাইয়ে পরীক্ষা দিব, অনেক সময় আছে। তো এই মোটিভেশন ধরে রাখার জন্য আমি চিন্তা করছিলাম যে না, আমি এভাবে আসলে গুছাবো, এভাবে নিজেকে বারবার দেখাবো যে না আমি এটা শেষ করছি। তখন আমি একটা যখন টপিক শেষ করে লিখতাম যে না 17 তারিখে আমি ইন্টারাকশনের ভিডিওটা শেষ করেছি, তখন মনে হতো যে না আমি একটা স্টেপ তো অ্যাচিভ করলাম। তো এইভাবে আপনারা রিটেন কিছু প্রিপারেশন এন্ড গোলস আপনাদের সামনে রাখতে পারেন, যেন আপনার চোখের সামনে থাকে যে না আমি এফোর্ট দিয়েছি, আমি এটা ডিজার্ভ করি, ইনশাল্লাহ রেজাল্ট আসবে। যখন দোয়াটা আপনি এরকম পজিটিভ মাইন্ডসেটে করবেন, আল্লাহ আপনাকে অবশ্যই দিবে। আমাদের লাস্ট স্লাইড, যে হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট হোয়েন ট্যালেন্ট ডাজন্ট ওয়ার্ক হার্ড। অবশ্যই, কিন্তু দেখেন মানে হার্ড ওয়ার্ক ছাড়া মেধা কোনো কিছুই না।
অনেক কম মেধাবী মানুষকে দেখবেন অনেক দূরে যায়, কারণ তারা অনেক পরিশ্রম করে, অনেক দোয়া করে, অনেক চেষ্টা করে। আবার অনেক ট্যালেন্টফুল অনেক মানুষকে দেখবেন যারা ওই খরগোশের মতো মনে করে যে আমি তো একটা দৌড় দিলেই পারবো। তখন দেখা যায় এরা বসে থাকে বসে থাকে, গ্রীষ্ম পার হয়ে শীত চলে আসে, ফসল তোলার টাইম পার হয়ে যায়, তার ঝুড়িতে শূন্য। তো এই জন্য হচ্ছে চেষ্টা করে যেতে হবে, পরিশ্রম অনেক ইম্পর্টেন্ট। আপনারা সাকসেস স্টোরি গুলো পড়বেন, আমাদের ক্যারিয়ার ইন রেডিওলজি গ্রুপে অনেক সাকসেস স্টোরি আছে, রেডিওলজি প্রিপারেশন গ্রুপে অনেক সাকসেস স্টোরি আছে। আপনারা সবার সাকসেস স্টোরি গুলো পড়বেন, দেখবেন সবার স্টোরি এত এত আলাদা। দেখবেন যে এত ইন্সপিরেশন পাবেন, মনে হবে যে ইনশাল্লাহ আমার দ্বারাও সম্ভব। তো আল্লাহ আসলে আমাদের সবার জন্য সহজ করুক। আলটিমেটলি তাকদির আর দোয়া ছাড়া কোনো কিছুই সম্ভব না। মেইন সোর্সটাকে আপনার ঠিক রেখে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এবং আপনাদের যদি আমাদের এই ক্যারিয়ার টকের আজকের ব্যাপারগুলো নিয়ে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা গ্রুপে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আমাদের মেন্টররা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তো আপনাদের জন্য অনেক অনেক দোয়া, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহ, ধন্যবাদ ডক্টর তাসনিয়া, আপনি অনেক সুন্দর করে ইন্সপায়ারিং অনেকগুলো কথা বলেছেন এবং আমাদের প্রিপারেশনটা আমরা কিভাবে নিব সুন্দর গাইডলাইনও দিয়ে দিয়েছেন। আশা করি আজকের যারা আমাদের ক্যারিয়ার টকে উপস্থিত ছিলেন সকল চিকিৎসকেরই এখান থেকে অনেক শেখার কিছু আছে, এবং ইনশাল্লাহ আপনারা যারা উপস্থিত আছেন সেখানে সেটা আশা করা যায় এটা আপনারা যদি অ্যাপ্লাই করতে পারেন আপনাদের উপকারে লাগবে। তো আমরা আসলে সেশনটা এখানে শেষ করতে চাই, আমরা অনেকক্ষণ আগেই শুরু করেছি সেশন। চেষ্টা করেছি আপনাদেরকে ক্যারিয়ার বিষয়ে যতটুকু আমাদের জানাশোনা আছে, আমরা খুব বেশি যে বড় এক্সপার্ট এরকমও না, আমাদের নিজেদের অভিজ্ঞতা এবং আমরা যতটুকু আমাদের আহ, কাজকর্মে জেনেছি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আহ, তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এখনো এটা করতে পারেন। পরামর্শ থাকলে বা আপনাদের কোনো মন্তব্য থাকলেও করতে পারেন। আচ্ছা, যদি কোনো প্রশ্ন এই মুহূর্তে মনে না পড়ে তাহলে পরে যদি কোনো কিছু মনে পড়ে আপনারা আমাদের ক্যারিয়ারিং রেডিওলজি যে গ্রুপটা আছে ফেসবুক গ্রুপ, সেখানে আমাদেরকে লিখতে পারেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের আম, মানে আপনাদের সঙ্গে কানেক্ট করার, আপনাদের হেল্প করার। আর আর এছাড়াও আমাদের হটলাইন নাম্বার গুলো দেখবেন ওখানে দেওয়া আছে, যে কোনো ধরনের জিজ্ঞাসা বা কোনো ধরনের হেল্পের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আহ এখানে শেষে একটু দুইটি তথ্য দিতে চাই। আমাদের আগামী বছর আপনারা জানেন যে এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষাটা জুলাই মাসের পরিবর্তে জুন মাসের থেকে জুন মাসে হবে। এটা একটু নতুন আপডেট একটু আপনাদের জানিয়ে দিতে চাই। আগের পরীক্ষাগুলোতে জুলাই এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষা জুলাইয়ের 1 তারিখে হতো, এখন সেটা জুন মাসের 1 তারিখে হবে। আহ এই কারণে প্রিপারেশনটা যদি কেউ এফসিপিএস পার্ট ওয়ান এর প্রিপারেশন নিতে চান, তার প্রিপারেশনটা কিন্তু একটু 1 মাস আগে থেকে আরো নিতে হবে। তো আমরা আমাদের এফসিপিএস পার্ট ওয়ান এর জন্য ইন্টেনসিভ কেয়ার লং ব্যাচ এটা শুরু হচ্ছে আগামী নভেম্বরের 1 তারিখে থেকে। আহ এবং আমাদের এই সপ্তাহে আমাদের 40% ডিসকাউন্ট থাকবে যে কোনো ব্যাচে। আহ আপনারা একটু আমাদের গ্রুপগুলোতে খেয়াল রাখবেন, আপডেট ইনশাল্লাহ সেখানে দেওয়া হবে। তো সকলের জন্য শুভকামনা, আজকে আমাদের সঙ্গে থাকার জন্য, ধৈর্য ধরে আমাদের সেশনটা উপভোগ করার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলের জন্য শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।